যে ট্যাক্সে যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেই চ্যাপ্টারের নাম রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স। কি বললাম বুঝতে পারলি? চ্যাপ্টারের নাম রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স। এই তবে ট্যাক্সের ব্যাপারগুলো কি হয়, ট্যাক্স তো পুরো ল, ট্যাক্স ল বলা হয়। তুই ল যত ভালো করে জানতে পারবি ট্যাক্সের অঙ্ক তত ভালো করে করতে পারবি। আর ল যদি ভালো করে না জানিস তাহলে ট্যাক্সের অঙ্ক পুরো ভুল, ঠিক আছে? তারপর লটা জানতে মানে থিওরিটিক্যাল কনসেপ্ট পুরো ভালো করে জানতে হবে। আমি তো অঙ্ক করাতে পারবো না, আগে থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো দেখ, চ্যাপ্টারের নাম যেটা বললাম রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স। সবাইকে পিডিএফ পাঠিয়ে দিই, ভিডিও দেখ, বই দু একদিনের মধ্যে পেয়ে যাবে। পিডিএফটা দেখ সবাই, আমি এখানে বলছি, দেখতে হবে, ঠিক আছে? কি বলছি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স। প্রথমে কি লেখা আছে দেখ, সেকশন 5, পুরো প্রতিটা লাইন ধরে ধরে মানে বলবো। সেকশন 5, আর ইনকাম ট্যাক্সে তো সেকশনটা খুব ভাইটাল রোল প্লে করে জানিস, ধারা। সেকশন 5, এই সেকশনে কি বলা আছে বলছে, লাইবিলিটি টু পে ইনকাম ট্যাক্স ডিপেন্ডস অন নেচার অফ ইনকাম। সাপোজ ধর আমি একজন পার্সন, আমি একজন ইন্ডিভিজুয়াল। তাহলে আমি ইন্ডিভিজুয়াল, তা আমি তো ইনকাম করছি, তা আমি ইনকাম করলে আমাকে তো ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তো জানতে হবে লাইবিলিটি টু পে ইনকাম ট্যাক্স ডিপেন্ড অন নেচার অফ ইনকাম। আমার ইনকাম কি ধরনের, আমার ইনকামের উপর ডিপেন্ড হবে ট্যাক্স। কি ধরনের ইনকাম, কি বললাম বুঝতে পারলি? তো এখানে লিখেছে লাইবিলিটি টু পে ইনকাম ট্যাক্স, অর্থাৎ আমি একজন পার্সন, আমি একজন ইন্ডিভিজুয়াল, তাহলে আমার তো একটা ইনকাম ট্যাক্স দিতে হবে। তার জন্য জানতে হবে আমি কি ধরনের ইনকাম করছি। তাই বলতে লাইবিলিটি টু পে ইনকাম ট্যাক্স ডিপেন্ড অন নেচার অফ ইনকাম। নেচার অফ ইনকামের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করবে? নেচার অফ ইনকামের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো লাইনটা খুব ভাইটাল লাইন ছিল। নেক্সট বলছে ইনসিডেন্স অফ ট্যাক্স। এবার বুঝবো ইনসিডেন্স অফ ট্যাক্স এটা কিসের উপর ডিপেন্ড করে। ইনসিডেন্স অফ ট্যাক্স ডিপেন্ড করে নেচার অফ ইনকামের উপর। ইনসিডেন্স অফ ট্যাক্স এটাও পুরো ক্লাস 11 পড়ে এসেছিস। চ্যাপ্টার নাম কি ছিল? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এন্ড ইনসিডেন্স অফ ট্যাক্স। ক্লাস 12 পড়ে 11 পড়ে এসেছিস। তো বলছে ইনসিডেন্স অফ ট্যাক্স ডিপেন্ড করে কিসের উপর? নাম্বার 1 নেচার অফ ইনকাম, কি ধরনের ইনকাম তার উপর ডিপেন্ড করবে। আর নাম্বার 2 রেসিডেন্সিয়াল। তাহলে বুঝতে পারলি তো কি বলতে চাইছে? বলছে ইনসিডেন্স অফ ট্যাক্স কিসের উপর ডিপেন্ড করে? ফার্স্ট অফ অল তো নেচার অফ ইনকামের উপর ডিপেন্ড করে, এন্ড দেন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এবার বলছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কত নম্বর সেকশনে বলা আছে? 6 নম্বর সেকশনে বলা আছে। তাহলে কটা সেকশন আলোচনা করলাম? একটা বললাম সেকশন 5, এবার বললাম সেকশন 6, ঠিক আছে? তাহলে বোঝা গেল। তা আমাকে যদি মানে আমাকে কখনোই থিওরি জিজ্ঞাসা করবে না, জাস্ট অঙ্ক করার জন্য হেল্প করবে থিওরিটা। তো ইনসিডেন্স অফ ট্যাক্স কিসের উপর ডিপেন্ড করবে? প্রথম হচ্ছে নেচার অফ ইনকাম, আর একটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ঠিক আছে? এবার নেচার অফ ইনকাম প্রশ্ন উঠে, স্যার ইনকাম ইনকাম ক রকমের হয়? ইনকাম দু রকমের। ইনকাম দু রকমের, একটা ইন্ডিয়ান ইনকাম আর একটা ফরেন ইনকাম। আমি ধর এই ঘরে বসে এখন পড়াচ্ছি, এটা কিন্তু ইন্ডিয়ান ইনকাম করছি, বুঝতে পারলি তো? এবার আমি ফরেন থেকে যে কোনো টাকা কামাই সেটা আমি ফরেন সব বলবো, ইন্ডিয়ান ইনকাম কোনটা ফরেন ইনকাম কোনটা সব জানতে পারবি। আর এগুলো তো তোরা তো 11 পড়েই এসেছিস, জানিস সব, ঠিক আছে? তো নেচার অফ ইনকাম দু রকমের হয়, একটা ইন্ডিয়ান ইনকাম হয়, একটা ফরেন ইনকাম হয়। একটা ইন্ডিয়ান ইনকাম আর একটা ফরেন ইনকাম, বুঝতে পারছিস তো? এবার দেখ, তাহলে এইটুক জাস্ট কনসেপ্ট দিলাম, থিওরিটিক্যাল কথা বললাম। এবার পড়ছি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এন্ড ট্যাক্সেবল ইন ইন্ডিয়া। তো বলছি টু নো হুইচ অফ দ্য ইনকাম আর ট্যাক্সেবল ইন ইন্ডিয়া, ঠিক আছে? তো বলছে টপিকটা বলছে কি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এন্ড ট্যাক্সেবল ইন ইন্ডিয়া। বলছে টু নো হুইচ অফ দ্য ইনকাম, তুমি জানতে চাও তোমার ইনকামটা ভারতে ট্যাক্স হবে কি হবে না, ট্যাক্সেবল কি ট্যাক্সেবল নয়, ঠিক আছে? ট্যাক্সেবল কি ট্যাক্সেবল নয়। তারপরে কি লেখা আছে? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সেকশন 6। বারবার বলছি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কত নম্বর সেকশনে বলা আছে? সেকশন 6 এ বলা আছে। সেকশন 6 এ বলা আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ঠিক আছে? তো এখন আমি বলবো, চিন্তা করিস না, আমি বলবো যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস জিনিসটা কি, তোরা হয়তো আগে জেনেছিস, আমি আবার বলবো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস জিনিসটাকে। আমি আগে প্রথমে ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে আসছি, তারপর ভিতরে যখন ঢুকবো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস তখন ডিটেলসে বলবো রেসিডেন্ট জিনিসটা কি, সিটিজেন জিনিসটা কি, সব ডিটেলসে বলবো। তো বলছে দেখ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কার কার করি আমরা? ইন্ডিভিজুয়াল। আচ্ছা আগের দিন বলছিলাম ইন্ডিভিজুয়াল কাকে, যেমন বলছি বিরাট কোহলি ইন্ডিভিজুয়াল, মহেন্দ্র সিং ধোনি ইন্ডিভিজুয়াল, শাহরুখ খান এটা কিন্তু ইন্ডিভিজুয়াল। আমি একজন ইন্ডিভিজুয়াল, তুই একজন ইন্ডিভিজুয়াল, বুঝতে পারলি ইন্ডিভিজুয়াল কাকে বলে? এরা হচ্ছে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? আমরা আগের দিন বলছিলাম পার্সন সম্পর্কে আলোচনা করছিলাম। পার্সন বলতে অনেকেই পড়ে, পার্সনের মধ্যে অনেকেই পড়ে, পার্সনের মধ্যে অনেকেই পড়ে। যেমন এখানে কারা কারা পড়ে, প্রথমে লেখা আছে ইন্ডিভিজুয়াল, তারপর লেখা আছে HUF। HUF মানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, মানে ফ্যামিলি মেম্বাররা মিলে যখন বিজনেস করে তখন হিন্দু আনডিভাইড ফ্যামিলি হয়, ঠিক আছে? হিন্দু আনডিভাইড ফ্যামিলি। তারপর লেখা আছে ফার্ম, AOP। AOP এর ফুল ফর্ম
অ্যাসোসিয়েশন অফ পার্সন, অ্যাসোসিয়েশন অফ পার্সন, ঠিক আছে। তারপর লেখা আছে জয়েন্ট স্টক কোম্পানি লেখা আছে, ইভেন আদার পার্সন। আরো পার্সনের মধ্যে আমি আগের দিন বলেছিলাম পার্সন 7 রকমের হয়, ঠিক আছে, পার্সন 7 রকমের হয়। তো এই পিডিএফে আছে, আমি জাস্ট ছোট করে যদি একটু দেখিয়ে দিই, এক মিনিট জাস্ট আমি বলছি, পার্সন 7 রকমের হয়, আগের দিন বলেছিলাম, তো আমি আরেকবার সামনে দেখিয়ে দিচ্ছি। এই পার্সন, পার্সন 7 রকমের হয়। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা পার্সনের মধ্যে হয়। একটা হিন্দু আনডিভাইড ফ্যামিলি, এটা একটা পার্সনের মধ্যে পড়ে, ঠিক আছে, তো পড়েছিস 11-এ পড়েছিস তো জানিস এগুলো। কোম্পানি একটা পার্সনের মধ্যে পড়ে, পার্টনারশিপ ফার্ম একটা পার্সনের মধ্যে পড়ে, এই যে এওপি বললাম না, অ্যাসোসিয়েশন অফ পার্সন আর বডি অফ ইন্ডিভিজুয়াল, এটা একটা পার্সনের মধ্যে পড়ে, লোকাল অথরিটি একটা পার্সনের মধ্যে পড়ে, আর আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, এটাও একটা পার্সনের মধ্যে পড়ে। এই যেমন দেখ, আগের দিন বলেছিলাম লোকাল অথরিটি এক্সাম্পল কি দিয়েছিলাম, আগের দিন মিউনিসিপ্যালিটি বলেছিলাম, মিউনিসিপ্যালিটি আমাদের যে সমস্ত মিউনিসিপ্যালিটি সেটা লোকাল অথরিটি এক্সাম্পল, ঠিক আছে। তারপর ধর এখানে তার লেখা আছে, আমি তোকে বলছি, এখানে কিছুই লেখা আছে, যেমন ধর আমি তোকে বলছি ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, এটা একটা পার্সন, কোন পার্সনের মধ্যে, ঠিক আছে, এগুলো সব লেখা আছে ক্যালকাটা ইউনিভার্সিটি কোনটা কোন পার্সনের মধ্যে পড়ে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে শ্যামল ঘোষ, শ্যামল ঘোষ মানে একজন পার্সন, শ্যামল ঘোষ মানে ধর একটা হলো রাম সেন, এটা একটা ইন্ডিভিজুয়াল, বুঝলেন, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। তারপর লেখা আছে কি গুড লাক কোম্পানি লিমিটেড, এটা একটা কোম্পানির মধ্যে পড়ে। সোদপুর হাউজিং কোঅপারেটিভ সোসাইটি, এটা অ্যাসোসিয়েশন অফ পার্সনের মধ্যে পড়ে। প্রভু জগন্নাথ ইন পুরী টেম্পল, এটা আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন, আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন, ঠিক আছে, তো অর্থাৎ ওই জগন্নাথ দেবের যে মন্দির আছে, ঠিক আছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সনের মধ্যে পড়ে। তো এইগুলো ছোট ছোট জিনিস, এগুলো কি হয় বলতো পরীক্ষায় দেয়, পরীক্ষায় দেয় যে তোকে একটা এক্সাম্পল দিয়ে দিলে বললো কোন পার্সন শর্ট কোশ্চেন আসছে, পুরী হিসেবে আসছে। তো এরকম তাহলে তুই বুঝলি পার্সনের মধ্যে কারা কারা পড়ে, এটাই আমি করছি। এবার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস পার্সনের উপরই হয়, কিন্তু আমাদের সিলেবাসে যেটা আছে সেটা কি বল জানিস, শুধুমাত্র ইন্ডিভিজুয়ালই আসে আমাদের সিলেবাসে। কি বললাম, তোরা ক্লাস 11-এ ইন্ডিভিজুয়ালের উপরই পড়ছিলি। এইচইউএফ একবারই এসেছিল সিইউতে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে একবারই এসেছিল এইচইউএফ, সেটা 2013 সালে, তা আবার থিওরি দিয়েছি। তাহলে আমরা কি করবো বেসিক্যালি দেখবি, এখানে আমরা ইন্ডিভিজুয়ালের উপরই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ক্লাস 11 এটাই ছিল, ইন্ডিভিজুয়ালের উপর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ঠিক আছে। তো কি লেখা আছে, নর্মালি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস which shall be determined on the basis of physical presence in the country, ঠিক আছে, কমা দিয়ে লেখা আছে দেয়ার ন্যাশনালিটি অ্যাট ডোমিসাইল অফ দ্য ইন্ডিভিজুয়াল। তাহলে কি বলেছে লাইনটার মানে, নর্মালি আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি করে ডিটারমাইন করি, কি করে ক্যালকুলেট করি, পার্টিকুলার সাপোজ ধর আমার আমার রেসিডেন্স পারা মানে ধর কোনো একজন ধর ফরেন থেকে আমার দেশে তো এসছে, বা বাদ দে, তার আমার দেশে কোনো একজন মানুষ আছে, চাকরি করতে বিদেশে চলে গেছে, চাকরি করার জন্য বিদেশে চলে গেছে, তার জন্য কি সেই দেশে আসে না, আসে, বুঝতে পারছিস তো, অর্থাৎ এই দেশে ওই পার্সন কতদিন ছিল, কতদিন ছিল, অ্যাকচুয়ালি চ্যাপ্টার হচ্ছে কতদিন ছিল, এরপরই অর্থ, এটাই হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। বলছে যে নর্মালি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হুইচ শ্যাল বি ডিটারমাইন্ড অন দ্য বেস অফ ফিজিক্যাল প্রেজেন্স ইন দ্য কান্ট্রি, এই কান্ট্রিতে ফিজিক্যালি কতদিন ছিল, বিদেশে কতদিন ছিল আমার জেনে লাভ, আমরা ট্যাক্স করছি কোন দেশে, আমরা ইন্ডিয়ার ট্যাক্স করছি, তো ইন্ডিয়াতে কতদিন ছিল ফিরে যাবে, বুঝতে পারলি। অ্যান্ড দেয়ার ন্যাশনালিটি, ন্যাশনালিটি মানে জানিস, ন্যাশনালিটি অ্যান্ড ডোমিসাইল অফ দ্য ইন্ডিভিজুয়াল। এবার দেখ আসল জিনিস, তোরা নিশ্চয়ই নাম শুনেছিস সিটিজেন, সিটিজেন নাম শুনেছিস তো, সিটিজেন নাম শুনেছিস, যেমন আমি তুই আমরা সবাই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, তাই কিনা, আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতের নাগরিক। আর রেসিডেন্ট আলাদা, রেসিডেন্ট মানে আবাসিক। যেমন ধর কদিন পরে ধর আইপিএল খেলা, এই মাসে আইপিএল খেলা আরম্ভ হবে, দেখিস ফরেন থেকে কত আইপিএল খেলতে কত প্লেয়ার আসবে তো, অনেক প্লেয়ার এখানে আইপিএল খেলতে চলে আসবে, ঠিক আছে। তো ওরা কি আমাদের দেশের সিটিজেন না, ওরা এই দেশে আসলো, এই দেশে এসে কয়েকদিন থাকবে, খেলাধুলা করবে, থাকবে, রেসিডেন্ট। হ্যাঁ, তবে রেসিডেন্টকে বাংলায় বলা হয় আবাসিক, ঠিক আছে, তো ওরা হচ্ছে আমাদের দেশে কয়েকদিন থাকবে। এবার ওদেরকে আমাদের দেশের রেসিডেন্ট বলা হবে কি বলা হবে না, সেটা আমাদের দেশের ট্যাক্সের ল এর উপর ডিপেন্ড করে। কি বললাম বুঝতে পারলি তো, ওরা আমাদের দেশে খেলতে আসলো বলেই রেসিডেন্ট না, রেসিডেন্ট অনেক রুল আছে, সে রুল যদি ফলো করে তখনই রেসিডেন্ট হবে। তো দেখ কি বললাম বোঝা গেল তো, কি বললাম বুঝতে পারছিস তো, মন দিয়ে শুনবি কিন্তু কথাগুলো। যেমন ধর সাপোজ ধর আমার আমার পাশের বাড়ি একটা ছেলে, ও কানাডায় চলে গেছে চাকরি করতে, কানাডায় গেছে চাকরি করতে, ও সার্ভিস পারপাসে কানাডায় চলে গেছে,
এবার প্রশ্ন উঠতে পারে, ও আমার দেশের সিটিজেন কি সিটিজেন? অবশ্যই সিটিজেন। ও কি ওই দেশের নাগরিকত্ব নেই? বুঝতে পারছিস তো? হ্যাঁ, ও যদি বলতো যে না আমি কানাডার সিটিজেনশিপ নিয়ে নেবো, তাহলে তার হতো। তা ও কানাডার সিটিজেন হয়নি, কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, সমস্ত ডকুমেন্ট ইন্ডিয়ান। ঠিক আছে? হ্যাঁ, তবে ও এই দেশে মাঝে মাঝে আসে, বছরে আসে, পুজোর ছবিতে আসে, 1 মাস 1.5 মাস এসে কাটিয়ে চলে যায়। এবার জানতে হবে ও কি আমার দেশের রেসিডেন্ট কি রেসিডেন্ট। তাহলে রেসিডেন্ট আর সিটিজেনের মধ্যে ডিফারেন্স আছে। সিটিজেন মানে তুমি যেই দেশে জন্মগ্রহণ করছো সেই দেশে তুমি সিটিজেন। ঠিক আছে? যেমন ধর তুই আজকে এই দেশে জন্মগ্রহণ করলি, তোর এখন ইচ্ছা হলে আমি এই দেশে চাকরি বাকরি করবো না, বিদেশে চলে যাবো। এবার বিদেশে গিয়ে চলে গেলি, বিদেশের সিটিজেনশিপ নিবি। এবার বিদেশের সিটিজেনশিপে অনেক রুল আছে, অনেক ঝামেলা আছে। এক একটা দেশে এক একটা সিটিজেনশিপের রুল আছে। যেমন তুই নিউজিল্যান্ড বা কানাডা, এখানে সমস্ত দেশে এক দেশে থাকলে তুই সিটিজেনশিপ পেয়ে যাবি। কিন্তু অস্ট্রেলিয়া বল, লন্ডন বল, মানে ইউকে বল, ইউএসএ বল, এখানে খুব সহজে সিটিজেনশিপ পাওয়া যায়। অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে। কি বললে বুঝতে পারছিস তো? আর আমাদের দেশে তো ডুয়েল সিটিজেনশিপ নেই। আমাদের ডুয়েল সিটিজেনশিপ নেই, জানিস সেটা? ডুয়েল সিটিজেনশিপ নেই। কিছুদিন আগে ফুটবল খেলা নিয়ে বলা হচ্ছিল যে আমাদের দেশে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা বিদেশে আছে, জন্মই দেশে, কিন্তু ডুয়েল সিটিজেনশিপ। এই যেমন ধর এই আইএসএল খেলতে ফুটবল প্লেয়ার এসছে, কিছু কিছু প্লেয়ার এসছে, ওরা বলছে আমি ইন্ডিয়ার হয়ে খেলতে চাই, কিন্তু স্পেনের হয়েও খেলবে। তা পাবে না, আমাদের দেশের রুল নেই। তা আমাদের দেশে রুল দেবে কি করে? প্রচুর, আমাদের দেশের পপুলেশন কত। যাই হোক, ওইসব আমাদের পড়ার বিষয় না, জাস্ট বললাম জিনিসগুলো। তো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস দু রকমের হয়, একটা হয় রেসিডেন্ট আর একটা হয় নন রেসিডেন্ট। তাহলে কি বললাম? একটা রেসিডেন্ট, একটা নন রেসিডেন্ট। তাহলে কি বললাম? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস দু রকমের হয়, একটা হয় রেসিডেন্ট, একটা নন। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস দু রকমের, একটা রেসিডেন্ট আর একটা নন রেসিডেন্ট। বোঝা গেল তো? যদি এত আরো শর্টে মনে রাখতে পারিস, দু ভাগ হয়, একটা আর আর একটা এন। শর্টে বলি, শর্টে আমি বলি কি, একটাকে বলে আর আর একটাকে বলে এন। ঠিক আছে? আমরা কার পড়ছি? ইন্ডিভিজুয়ালের পড়ছি। দেখ লিখেছি ইন্ডিভিজুয়ালের। রেসিডেন্সিয়াল দু রকমের, একটা আর হয়, একটা আর আর একটা এন হয়। দেখিস একটা আর আর একটা এন, মানে রেসিডেন্ট আর নন রেসিডেন্ট। এবার রেসিডেন্টকে আবার দু রকমের রেসিডেন্ট, একটা অর্ডিনারি হয় আর একটা নট অর্ডিনারি। যেমন দেখ আমি বলছি আমি অর্ডিনারি রেসিডেন্ট, তোরা এখানে যে কজন সবাই কিন্তু অর্ডিনারি রেসিডেন্ট। আমরা সবাই অর্ডিনারি রেসিডেন্ট। ঠিক আছে? কারণ হচ্ছে দেখ, অর্ডিনারি আমরা আমরা অর্ডিনারি হবো কারণ আমরা দেশ ছাড়ি না, আমরা দেশেই থাকি সারা। বোঝাবো, অঙ্ক করতে গিয়ে বোঝাবো, ব্যাপারটা বুঝতে পারবি। তাহলে তুই আগে আমি যেটুকু বলছি একটু আমার সামনে বললে সুবিধা হবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাসকে কভার করা দু ভাগে, কি কি? দাঁড়া দাঁড়া, সব বলবো। আর তুই তো 11 পড়ে এসেছিস, কষ্টে জানিস, আমি বলবো সব বোঝাবো। তো রেসিডেন্সকে কবে ভাগ করে? দু ভাগ। কি বললাম? একটা রেসিডেন্ট আর একটা নন রেসিডেন্ট। রেসিডেন্টকে আবার দু ভাগ হবে, কখন? কখন দু ভাগ? কি? একটা অর্ডিনারি আর একটা নন অর্ডিনারি। ঠিক আছে? একটা অর্ডিনারি আর একটা নন অর্ডিনারি। এবার দেখ পড়বো। এইবার পড়বো হচ্ছে, ওখানে দেখ না পিডিএফ পাঠিয়ে, পিডিএফ থেকে কষ্ট করতে হবে। পিডিএফের দিকে দেখা না, পিডিএফের দিকে দেখো। এবার দেখ খুব সুন্দরভাবে বুঝতে হবে। এবার কিন্তু আসল পয়েন্টে ঢুকছি। সেটা পয়েন্টটা কি? এখন ধর আমাকে ধর কেউ জিজ্ঞাসা করলো স্যার কি করে বুঝবো কে রেসিডেন্ট? সাপোজ ধর না একটা প্লেয়ার ধর এবিডি বিলিয়ার্স ধর ফর সাউথ আফ্রিকা থাকে, ও ধর এই দেশে খেলতে আসে। মানে এই দেশে থাকলো কয়েকদিন, আর আইপিএল তো 2 মাস ধরে চলে। ও তো এই দেশে থাকলো। এবার ধর কেউ জিজ্ঞাসা করলো স্যার এবিডি বিলিয়ার্স এই দেশে খেলতে এসে, ও কি আমাদের ইন্ডিয়ার রেসিডেন্ট? কোশ্চেন করতেই পারে। অ্যান্সারটা কি আছে? তার জন্য আমাদের ইনকাম ট্যাক্সের রুল জানতে হবে। কি বলছে ইনকাম ট্যাক্সের রুল? ইনকাম ট্যাক্সের রুল কি বলছে? রেসিডেন্টের নিয়মটা কি? এটা জানতে হবে। তো কি বলছে? এর জন্য না দুটো কন্ডিশন হয়, একটা হয় বেসিক কন্ডিশন। কি বললাম? কি কন্ডিশন? বেসিক কন্ডিশন, বিসি। দেখ লেখা আছে বেসিক কন্ডিশন, বিসি। এর সেকশন লেখা আছে, সেকশন ম্যাটার করে না, সেকশন বাদ দে। তাহলে কি বললাম? বেসিক কন্ডিশন। আমাদের বেসিক কন্ডিশন কটা আছে জানিস? বেসিক কন্ডিশন কটা হয়? দুটো বেসিক কন্ডিশন। কি কি বেসিক কন্ডিশন? দুটো। প্রথম কন্ডিশন বলছি। আচ্ছা আরেকটা কথা, আমাদের প্রিভিয়াস ইয়ার বলে দিই তোদের বলে দিই প্রিভিয়াস ইয়ার। পি ওয়াই মানে প্রিভিয়াস ইয়ার, আর এ ওয়াই মানে অ্যাসেসমেন্ট ইয়ার। আমাদের প্রিভিয়াস ইয়ার মনে রাখবি তোদের জন্য অ্যাপ্লিকেবল 23-24। কি বললাম? 23-24 তোদের প্রিভিয়াস ইয়ার। আর অ্যাসেসমেন্ট ইয়ার কত তোদের? 24-25। এখন তোরা হয়তো 11-এ পড়ে এসেছিস, জানিস প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার মানে কি? প্রিভিয়াস ইয়ার মানে ধর 23, সাপোজ ধর আমি আমার কথা বলছি, আমি 23-24 সালে যত টাকা কামিয়েছি, যা কামিয়েছি তার ট্যাক্স আমি 24-25 বুঝতে পারলি? আমি 23-25-এ যত টাকা কামিয়েছি তার ট্যাক্স 24%। তাহলে তুই যেই বছর কামাবি সেই বছরটাকে বলা হয় প্রিভিয়াস।
আর অ্যাসেসমেন্ট ইয়ার যেই বছর তুই ট্যাক্সটা দিল, বুঝতে পারছিস? এগুলো জানিস স্যার 23-24কে এক্সপ্লেন করলে এরকম হয়। আর ট্যাক্সের পিরিয়ড কেমন হয় জানিস তো? ট্যাক্সের পিরিয়ড হয় অ্যাকাউন্টিং এপ্রিল থেকে শুরু হয়, মার্চে গিয়ে শেষ হয়। অর্থাৎ এই 23-24 মানে 1/4/23 থেকে 31/3/24, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এই পিরিয়ড হয়, মানে এপ্রিল থেকে শুরু হয়ে মার্চে গিয়ে শেষ হয়। তাহলে কি বললাম? যেই বছরের ইনকাম, ধর 23-24 আমি যেই ইনকামটা করেছি তার ট্যাক্সটা দেবো কবে? 24 বছর ইনকাম করবো প্রিভিয়াস ইয়ারে, ট্যাক্স দেবো আসছে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলি একটু যে তোরা জানিস প্রিভিয়াস ইয়ার কোনটা, রেসপেক্ট ইয়ার কোনটা বললাম। তাহলে যেটা বললাম, ধর এবি ডিভিলিয়ার্স ধর সাউথ আফ্রিকা থেকে আমার দেশে খেলতে এসেছে, আমাকে জিজ্ঞাসা করলো কেউ তোর খেলাধুলা শেষ হয়ে গেল, বললো স্যার এবি ডিভিলিয়ার্স আমার দেশে খেলতে, আমাদের শুনবি কিন্তু কথাটা বলছি, এবি ডিভিলিয়ার্স আমার দেশে খেলতে আসলো, কমন সেন্স কাটা, আমার দেশে খেলতে আসলো, তো এই দেশে খেলতে আসলো, ফ্রিতে খেললো, ও কি খেললো ফ্রিতে? কোটি কোটি টাকা কামালো, কোটি কোটি টাকা কামালো। তো কোটি কোটি টাকা কামিয়ে যখন ওর দেশে নিয়ে চলে যাবে, তা আমার ইন্ডিয়ান গভর্নমেন্ট বলবে তুমি আমার দেশ থেকে টাকা কামিয়েছো, আমার দেশকে ট্যাক্স দাও, আমার দেশকে ট্যাক্স দাও। এবার কত টাকা ট্যাক্স দেবে তার উপর ডিপেন্ড করে ওর স্ট্যাটাস কি জানতে হবে, ওর স্ট্যাটাসের উপর ট্যাক্স হবে। কি বললাম বুঝলি? ওর স্ট্যাটাস, ও কি ধরনের স্ট্যাটাস সেটা জানতে হবে। তার আগে আমি জানতে হবে ও কি আমার দেশের রেসিডেন্ট কি রেসিডেন্ট, ও আমার দেশের রেসিডেন্ট কি রেসিডেন্ট। তার জন্য এটা জানতে গেলে আমি জানতে আমাদের বেসিক কন্ডিশন দুটো আছে। বেসিক কন্ডিশন কটা আছে? দুটো বেসিক কন্ডিশন। স্যার কি কি বেসিক কন্ডিশন? দেখো সুন্দর করে লেখা আছে, পিওয়াই মানে প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ারে 182 ডেজ অর মোর, 182 ডেজ অর মোর, ভালো করে বুঝ, শুনবো একদম সুন্দর করে শুনবো। প্রিভিয়াস ইয়ার, আমাদের প্রিভিয়াস ইয়ার কথা বললেই মাত্র 23-24, 23-24 সালে 23-24-এ এবিডি মিলিয়ার্স কি আমার দেশে 182 ডেজ ছিল কি ছিল এটা জানতে হবে। ও কি আমার দেশে 182 ডেজ ছিল? এখন তোর আমি কোশ্চেন করলাম, তোরা বলবি তুই থাকে, তুই বলি হ্যাঁ স্যার ছিল, 182 ডেজ এর বেশি ছিল, তাহলে রেসিডেন্ট, তাহলে রেসিডেন্ট। না স্যার ও 182 ডেজ ছিল না, ও না, ও ধরুন ও ও খেলতে আসলে 40 ডেজ ছিল, 40 ডেজ ছিল, রেসিডেন্ট নয়। ঠিক কমন সেন্স, এত সিম্পল বলি এখনই শেষ হয়ে যাবে, কিন্তু ব্যাপার কিছু নেই এখানে। তাহলে কি বললাম? রেসিডেন্ট কি রেসিডেন্ট না। এখন তুই ধর বলি স্যার এবি ডিভিলিয়ার্স বাদ দিন, ধরুন না আমাদের বিরাট কোহলি, ধর বিরাট কোহলি, বিরাট কোহলি 23-24-এ ও কি ভারতবর্ষে কি 182 ডেজের বেশি ছিল কি ছিল? এবার এখন তুই বলতে স্যার ও বিরাট কোহলি তো এই দেশে খেলছে, আবার বিদেশে যাচ্ছে, বিদেশে মানে সারা দেশে না। প্রশ্ন হলো ও আমাদের ভারতবর্ষে কতদিন ছিল 23-24 সালে? যদি 23-24-এ ভারতবর্ষে 182 ডেজের বেশি থাকে তাহলে রেসিডেন্ট। বুঝতে পারলি কি বললাম? 182 ডেটটা মাথায় রাখতে হবে, 182, 182 ডেজের বেশি থাকলে তাকে বলা হয় রেসিডেন্ট। আর যদি স্যার 182 ডেজের কম থাকে তাহলে কি রেসিডেন্ট না? তখন গভর্নমেন্ট আর একটা রুল বলেছে, বলছে যদি 182 ডেজ না থাকতে পারে কোনো সমস্যা নেই, তার জন্য আমি আর একটা রুল চালু করে দিচ্ছি। কি রুল দেখ? যদি এটা না থাকতে পারে তখন কি হবে? অর দিয়ে লেখা আছে পিওয়াই, প্রিভিয়াস ইয়ারে অ্যাটলিস্ট 60 দিন থাকে। 60 দিন মানে ক মাস? 2 মাস। ও স্যার তাহলে যদি 23-24-এ কেউ যদি 60 দিন থাকে তাহলে সে রেসিডেন্ট? শেষ করেনি কিন্তু কথা এখনো, ভালো করে শুনি, কথা শেষ হয়নি। অ্যান্ড দেখ লেখা আছে অ্যান্ড, দেখেছিস? দেখ দেখি অ্যান্ড লেখা আছে অ্যান্ড, অ্যান্ড লেখা আছে। শুধু 60 দিন থাকলে হবে না, লাস্ট 4 বছর। স্যার লাস্ট 4 বছর মানে বুঝলাম আমি কোন বছরের কথা বলছি? 23-24, 23-24-এর আগের 4 বছর বল। 23-24-এর আগের 4 বছর কত? দেখ আমি লিখছি 22-23, 21-22, 20-21 আর 19-20। এই 4 বছরে মোট 365 বা তার বেশি। তাহলে পরিস্থিতি, তাহলে কি বললাম? আমার সামনে যাবার কোনো ভয় নেই, আমি 2 বার 3 বার 4 বার 5 বার বলবো। রেসিডেন্ট জিনিসটা প্রিভিয়াস ইয়ারে কতই থাকতে হবে? 182 ডেজ, তাহলে রেসিডেন্ট। স্যার যদি থাকতে না পারে কোনো সমস্যা নেই, 60 ডেজ থাকো, এন্ড লাস্ট 4 ইয়ার্সে 365। বোঝা গেল? বোঝা গেল কি বললাম? কোনো কঠিন নেই কিন্তু, একদম কঠিন নেই। আমি বলছি কোনো কঠিন না, তোরা জানিস তোদের এখন ডিভিশন করতে হচ্ছে, তোদের জন্য ডিভিশন হয়ে গেল। এটা হলো কি বললাম? বেসিক কন্ডিশন। মোটামুটি বোঝা গেল? এটা দেখ অঙ্ক করার আগে না তোকে একটু এই লেখাগুলো একটু পড়তে হবে, বেশি না, বেশিও পড়তে হবে। এই যে চার্টের যে বক্স করে করে লেখা, লেখাগুলো দেখলেই হবে, আর কিছু দেখতে হবে। এবার কি আছে দেখ, অ্যাডিশনাল কন্ডিশন। কি লেখা আছে? অ্যাডিশনাল কন্ডিশন। সেকশনটা আমি ফোকাস করছি, আমি জাস্ট অ্যাডিশনাল কন্ডিশন। স্যার কি বলেছে অ্যাডিশনাল কন্ডিশন বলুন? অ্যাডিশনাল কন্ডিশন কি বলেছে? আমাদের অ্যাডিশনাল কন্ডিশন কটা আছে? দুটো আছে। কটা বললাম? বেসিক ও দুটো, অ্যাডিশনাল দুটো কন্ডিশন কি কি? আমি বলছি শোনো, আমি বলছি শোনো, দুটো অ্যাডিশনাল কন্ডিশন কি কি? 10 বছরের মধ্যে, কি বললাম? 10 ইয়ার্স এর মধ্যে যে কোনো 2 ইয়ার
365 ডেজ করে থাকতে হবে। কি পেজ খুঁজে পাচ্ছিস না তুই? 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর কতদিন করে থাকতে হবে বললাম? 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর কতদিন করে থাকতে হবে? 365 ডেজ করে। দেখ লেখা আছে, এই যে দেখ 10 ইয়ার্স, ঠিক আছে, 10 ইয়ার্স ইমিডিয়েটলি প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, মানে তোর যে প্রিভিয়াস ইয়ার 23-24 তার আগে যে 10 বছর, সেই 10 বছরের মধ্যে রেসিডেন্ট হতে হবে 2 বছর। রেসিডেন্ট 2 ইয়ার আউট অফ 10 প্রিভিয়াস ইয়ার। বুঝতে পারলি কি লিখেছে? 10 বছর বলেছে, 2 বছর প্রথম। নাম্বার 2 কি বলেছে? 7 ইয়ার্স ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য প্রিভিয়াস ইয়ার, মানে তোর প্রিভিয়াস ইয়ারে যে আগে 7 বছর, ওই 7 বছরের মোট 730 দিন। কতদিন? 730 ডেজ। এটা হচ্ছে অ্যাডিশনাল। তো অঙ্ক করার আগে তোকে বেসিক আর অ্যাডিশনাল করে রাখতে হবে। কোনো কঠিন নেই, আমি বারবার বলছি, কিচ্ছু নেই, একদম সিম্পল জিনিস। তাহলে কি কি বললাম? বোঝা গেল ব্যাপারটা? কি বললাম? প্রথমে তোর বেসিক কন্ডিশন দুটো আছে, করে রাখতে হবে, আর অ্যাডিশনাল দুটো আছে পরে। এবার আরো কিছু কথা আছে। দেখ, অঙ্ক করার আগে কিছু থিওরি তোকে জানতে হবে। কি লেখা আছে? 60 days or more will not apply। আমি কি বলেছিলাম কিছুক্ষণ আগে? একটা কথা বললাম, মনে আছে? আমি বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারে কতদিন থাকতে হবে। সবার প্রথম কি বললাম? প্রিভিয়াস ইয়ারে কতদিন থাকতে হবে? 182 ডেজ থাকতে হবে। যদি থাকতে পারো তাহলে তুমি রেসিডেন্ট। স্যার যদি থাকতে না পারো, তখন আপনি স্যার 60 ডেজে বলেছিলেন। 60 ডেজ অ্যাপ্লাই হবে না। কাদের জন্য? 3 জনের জন্য 60 অ্যাপ্লাই হবে। 3 জনের জন্য। কি বললাম? 3 জনের জন্য 60 অ্যাপ্লাই। কাদের জন্য? যে এমন কোন ইন্ডিয়ান লোক হয়, এমন কোন ইন্ডিয়ান সিটিজেন, ভালো করে শুনবেন, ইন্ডিয়ান সিটিজেন চাকরি করতে বিদেশে চলে গেছে আর ফিরবে এরকম কোনো গ্যারান্টি নেই। কি বললাম? বোঝা গেল? কথাটা শুনলি কি বললাম? চাকরি করতে বিদেশে চলে গেছে, এদের জন্য 60 অ্যাপ্লাই হবে। বোঝা গেল স্যার? আর আচ্ছা, শিপ থেকে জাহাজ জাহাজ চলে, জাহাজে অনেকে চাকরি করে, যারা জাহাজে চাকরি করে মেম্বার থাকে, ক্রিউ মেম্বার বলে, কথাটাকে বলে ক্রিউ মেম্বার। ওরা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেয়, পাড়ি দেয়, এদের জন্য অ্যাপ্লাই হবে। এদের জন্য অ্যাপ্লাই হবে। স্যার আর কি? দুজন হলো, আর একজন আছে, সেটাকে পিআইও, পিআইও বলবো পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। কি বললাম? পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। এখন বলবি স্যার ইন্ডিয়ান অরিজিন জিনিসটাকে, আমি তোকে বলছি মন দিয়ে শুনবি, ইন্ডিয়ান অরিজিন কাকে বলে? আনডিভাইডেড ইন্ডিয়া শুনেছিস কোনদিন নাম? আনডিভাইডেড ইন্ডিয়া মানে আমাদের তো দেশ তো স্বাধীন হয় 1947। তার আগে ইন্ডিয়া কটা কোন কোন দেশ নিয়েছিল জানিস তো? ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। বলছে আনডিভাইডেড ইন্ডিয়াতে যদি কেউ জন্মগ্রহণ করে, সাপোজ ধর এখানে লেখা আছে, তো বলে দিচ্ছি, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন মানে সাপোজ ধর আমি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন কি বুঝতে হবে। সাপোজ ধর এমন একজন লোক ধর বলছে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছে, অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছে, কিন্তু ওর বাবা ধর ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছে, বা ধর ওর মা ধর বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। এটাকে বলে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। বুঝতে পারলি? এটাকে বলে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। বোঝা গেল কি বলে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন কাকে বলে? এখানে লেখা আছে, খুব ডিটেলসে লিখে দিয়েছি আমি, এগুলো দরকার হয় না, বাট জেনে রাখাটা খুব জরুরি। এই দেখ লিখেছি ইন্ডিয়ান অরিজিন, ভিজিট ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়ান অরিজিন মানে তুই গল্পটা বলছিস। ধর সাপোজ ধর আজকে ধর এমন একজনের নাম ধর আমি, এমন একজনের নাম ধর আমি এমন একজন লোকের কথা বলছি, কার নাই বলো, যাই হোক, এমন একজন নাম বলে ধর, সাপোজ ধর এবি ডিভিলিয়ার্স। ঠিক আছে? এবি ডিভিলিয়ার্স বলবো, তোর তোর ইয়ের নাম শুনেছিস তো? তোর অনেক প্লেয়ারই তো আছে দেখবি ভারতবর্ষে খেলে, কিন্তু ভারতের প্লেয়ার বিদেশের মাটিতে খেলছে, এরকম বহু প্লেয়ার আছে। যাই হোক, ওই সমস্ত লজিকে যাচ্ছি না। সাপোজ ধর এমন একজন পার্সন ধর মিস্টার রাম, ওর জন্মদান কানাডা, ওর জন্মদান কানাডা, কিন্তু ওর জন্ম কানাডায়, কিন্তু ওর বাবা বা মা, তারপর হচ্ছে দাদু দিদা সবার জন্ম ধর ইন্ডিয়াতে আছে। হতেই পারে, হতে পারে না, বাদ দে। আমরা জেনারেলি বেশিরভাগ দেখি, আমি ধর এই দেশে জন্মগ্রহণ করেছি, ঠিক আছে, আমার বাবা মা বাংলাদেশে জন্ম, তো এরকম অনেক লোক তো থাকতেই পারে। কি বললাম বুঝতে পারছিস? এইগুলো থাকেই। আনডিভাইডেড ইন্ডিয়াতে কিন্তু জন্মগ্রহণ করে, ধর আমি যার নাম বলছিলাম, কি নাম বলছিলাম, মিস্টার রা, ও ধর কানাডায় জন্মগ্রহণ করেছে। এবার ওর বাবার মুখে গল্প শুনলো যে বাবার জন্ম ইন্ডিয়াতে, তো ওর বাবাকে বললো, বাবা চলো, এখন তো আমাদের পরীক্ষা হয়ে গেছে, চলো আমাদের দেশ ঘোরাতে হবে, মানে তোমার দেশ আমাকে ঘোরাবে। বললাম বুঝতে পারলি? তো তোমার দেশ রোজ প্রতি বছর আসবে, নাও আসতে পারে, ধর 10 বছর 15 বছর অন্তর অন্তর একবার আসবে, এসে ঘুরে চলে গেল। এদের জন্য অ্যাপ্লাই পাই। ও যখন 10-15 বছর পর যখন এই দেশে আসবে, এই দেশে যত আত্মীয় সবার বাড়ি যাবে,
এদের জন্য 60 দিন অ্যাপ্লাই হয়। তো এখানে মাথায় রাখতে হবে কি কি বললাম। তুমি কেউ যদি এমপ্লয়মেন্ট পারপাসে দেশ ছেড়ে পাড়ি দেয়, চাকরির সূত্রে যদি বিদেশে চলে যাও, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইন্ডিয়া শিপের ক্রিউ মেম্বার যদি হও, আর হচ্ছে ইন্ডিয়ান অরিজিন অ্যান্ড ভিজিট ইন্ডিয়ান অরিজিন, ভালো করে বলতে ইন্ডিয়ান অরিজিন, ইন্ডিয়ান অরিজিন কিন্তু ইন্ডিয়াতে ভিজিট করতে আসে, এদের জন্য 60 অ্যাপ্লাই হবে। এখন তোদের মনে জানতে ইচ্ছা করে ইন্ডিয়ান অরিজিন কাকে বলে। ওয়াজ বর্ন ইন আনডিভাইড, যেমন ধর ইন্ডিভিজুয়াল, ধর আমি ইন্ডিভিজুয়াল, ঠিক আছে তো। তো আমার মা অথবা বাবা, ধর একজন ইন্ডিভিজুয়াল, একজন ইন্ডিভিজুয়াল নাম বলছে, সাপোজ ধর বলছি রাম, সাপোজ ধর বলছি রাম। রামের জন্ম ধর যে কোনো দেশে, ফরেনে যে কোনো একটা দেশে, কিন্তু রামের বাবা বা মা যে কেউ ধর ভারতীয় হতেই পারে। বা ধর এই যে রামের মা আছে না, রামের মায়ের মা বা মায়ের বাবা, ওরাও ভারতে জন্মগ্রহণ করতে পারে। যে কেউ, এদের মধ্যে যে কেউ ভারতে জন্মগ্রহণ করে তাকে বলা হবে ইন্ডিয়ান অরিজিন। এখন বলে ইন্ডিয়ান অরিজিন কাকে বলে, তোর অঙ্কে কোনোদিন এরকম জিনিস আসবে, থিওরিটিক্যাল কনসেপ্ট, মানে একটু জানার বিষয়। কারণ হুট করে আমি এখন অঙ্ক করছি, ধর কোশ্চেনে লিখে দিলি ইন্ডিয়ান অরিজিন, তুমি বলছো ইন্ডিয়ান অরিজিন জিনিসটা কি, তাহলে তোকে জিনিসটাকে বুঝে নিতে হবে ইন্ডিয়ান অরিজিন জিনিসটা কি। তো বোঝা গেল কি বললাম, এইগুলো কিন্তু সব এক একটা ছোট ছোট কনসেপ্ট। এখানে দেখ আমি প্রথমে বলেছিলাম না, এই ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট আর আমি কি বলেছিলাম, রেসিডেন্ট আর একটা নন রেসিডেন্ট। আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, এখানে ছোট করে লিখে দিচ্ছি, বিসি। বিসি কটা বললাম বল, দুটো হয়। দুটোর মধ্যে এখানে লিখছি এনি ওয়ান, এনি ওয়ান স্যাটিসফাই, মানে বুঝতে পারলি লাইনটার মানে কি লিখলাম। বিসি মানে বেসিক কন্ডিশন, আমাদের বেসিক কন্ডিশন কটা বললাম বল, দুটো বললাম। দুটোর মধ্যে একটা যদি স্যাটিসফাই করে, তখন তাকে বলে রেসিডেন্ট। বোঝা গেল কি বললাম। তো তোকে যদি কখনো বলে রেসিডেন্ট কাকে বলে, তুই বলি আমাদের বেসিক কন্ডিশন দুটো আছে, দুটোর মধ্যে যদি যে কোনো একটা স্যাটিসফাই করে তাহলে রেসিডেন্ট। এখন স্যার দুটো যদি স্যাটিসফাই করে তাহলে তো রেসিডেন্ট কি হবে। বোঝা গেল তো। এবার যে এসি, এসির ফুল ফর্ম কি বল, অ্যাডিশনাল কন্ডিশন। এটাও দুটো আছে, এটাও দুটো আছে, মন দিয়ে শুনবি। অর্ডিনারি রেসিডেন্ট হতে গেলে এসি বোথ স্যাটিসফাই, কি লিখলাম, এসি বোথ স্যাটিসফাই। লাইনের মানে বুঝতে পারলি, আশা করি বুঝতে পেরেছিস। আমাদের যে এসি দুটো আছে, অ্যাডিশনাল কন্ডিশন দুটো আছে, যদি দুটোই স্যাটিসফাই করে তখন তাকে বলে অর্ডিনারি। বোঝা গেল। এখন তোমার মস্তিষ্ক স্যার যদি একটা স্যাটিসফাই করে, নট অর্ডিনারি। স্যার যদি একটাও স্যাটিসফাই না করে, নট, ঠিক আছে। এই হচ্ছে তো টেস্ট, এই জিনিসগুলো তোকে জেনে রাখতে হবে। আর এখন প্রশ্ন করতে পারে, অর্ডিনারির কথা কখন হবে, অর্ডিনারি কি নট অর্ডিনারি কখন হবে, যদি রেসিডেন্ট হয় তখনই তো অর্ডিনারি বা নট অর্ডিনারি। নন রেসিডেন্টের কোন অর্ডিনারি নট অর্ডিনারি হতে পারে না। তো এটা ব্যাপারটা মোটামুটি ব্যাপারটা বোঝা গেল, কনসেপ্টটা একটু মাথায় ঢুকেছে তো। অঙ্ক যখন করবো ক্লিয়ার, অঙ্ক কিছু নেই, সিরিয়াসলি অঙ্ক কিছু নেই, এই ছোট ছোট কনসেপ্ট। কারণ আমি কি বলছি, ট্যাক্সের ব্যাপারটা থিওরি, থিওরি তুই জানলে অঙ্ক করতে পারবি, থিওরি জানলে অঙ্ক করতে পারবি না। এবার এই যে আমি কথাগুলো বললাম না, এরপরে আমাদের যে ইনকাম ট্যাক্স, যা আমরা যে ইনকাম ট্যাক্স পড়ি, ওর আইনটা কত জানিস, ইনকাম ট্যাক্স অ্যাক্ট কত জানিস, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, কি বললাম 1961। আমরা যে ইনকাম ট্যাক্স পড়ি তার আইনটা কত, যেমন পার্টনারশিপ পড়েছিস, পার্টনারশিপের অ্যাক্ট আছে জানিস কত, 1870, সরি 1932 পার্টনারশিপ। তেমনি কোম্পানি অ্যাক্ট কত হয়, কোম্পানি অ্যাক্ট ছিল আগে ছিল হচ্ছে 1956, এখন হয়েছে 2013। তো এরকম সব একটা আইন আছে, ঠিক আছে তো। তেমনি আমরা যে ইনকাম ট্যাক্স পড়ি, ইনকাম ট্যাক্সের আইনটা কত, 1961, 1961। যখনই অঙ্ক করবো দেখি কোনো চ্যাপ্টার খোলা থাকবে না, ইনকাম ট্যাক্স লেখা আছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, 1961। বোঝা গেল তো ইনকাম ট্যাক্স অ্যাক্ট। অ্যামেন্ডমেন্ট মানে কি জানিস, তাই বলছি। অ্যামেন্ডমেন্ট মানে ধর আমাদের ট্যাক্সের ইনকাম ট্যাক্স অ্যাক্ট চালু হয়েছে কবে থেকে, 1961 থেকে। তো ওই সময় যা আইন ছিল আর সেই আইন থাকবে, দিনকে দিন আইন চেঞ্জ হবে। আমি কমন সেন্স একটা সিম্পল কথা বলছি। ধর ওই সময় মানে ধর 1961 সালে, তখন যত টাকা ট্যাক্স নিত, এখন কি ওই ট্যাক্স নেই, এখন তো ট্যাক্স রেট তো অনেক বাড়িয়ে দিচ্ছে। তো কি হয়, অ্যামেন্ডমেন্ট মানে কি, পরিবর্তন হতে থাকে। অ্যামেন্ডমেন্ট মানে প্রতি বছর বছর কিছু না কিছু পরিবর্তন। সেরকমই একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছিল
আমাদের সেই সময় যে ফাইন্যান্স মিনিস্টার ছিল এখনো সেই ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। জানিস তো বাজেট কে পেশ করে, ফাইন্যান্স বাজেট কে পেশ করে? অর্থমন্ত্রী। ফাইন্যান্স বাজেট পেশ করে কে? অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার। কবে? ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। ঠিক আছে তো? এই অ্যামেন্ডমেন্ট কে ঘোষণা করেছিল? কে করেছিল? আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার ছিল, ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, এখনো আছে, ওই করেছিল ফাইন্যান্স বাজেট। অ্যামেন্ডমেন্ট বাই এফএ 2020 অ্যামেন্ডমেন্ট নিয়েছে। আগে এই যে আমি এতক্ষণ যে বললাম না, এই নিয়মটা আগে ছিল, এখন নিয়মের একটু চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জটাও তোকে বলতে হবে, জানাতে হবে। কারণ এই চেঞ্জের উপর বেস করে আগের বছর 2023 অনার্স একটা অঙ্ক হয়েছিল, এই চেঞ্জের উপর বেস করে। ঠিক আছে তো? তো দেখ কি বলেছে, আমি সমস্ত জিনিস ধরে ধরে পড়াবো, কিন্তু এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। বলছে ইন কেস অফ আইসি। এখন তুই বলি স্যার আইসির ফুল ফর্ম কি? আইসি জানি। আইসি মানে ইন্ডিয়ান সিটিজেন। কি বললাম? আইসি মানে ইন্ডিয়ান সিটিজেন। স্যার পিআইও এর ফুল ফর্ম কি? পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। কি বললাম? একটা বললাম ইন্ডিয়ান সিটিজেন, আর একটা বললাম পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। বলছে ইন কেস অফ ইন্ডিয়ান সিটিজেন এন্ড পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন ভিজিটিং ইন্ডিয়া। লাইনের মানে বুঝতে পারছিস তো? কোনো ইংলিশের মানে বলতে পারছিস না বলে বলবি ইন্ডিয়ান সিটিজেন অর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন ভিজিটিং ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে কি করতে আসছে? ভিজিট করতে আসছে। হোয়ার টোটাল ইনকাম excluding income from foreign sources but including foreign business income whose control is in India exceed 15 lakhs shall be NOR, not ordinary। লাইনের মানে ধরে ধরে বুঝতে হবে, দুবার তিনবার শুনতে হবে। বলছে ইন কেস অফ ইন্ডিয়ান সিটিজেন অর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, এরা যদি ভারতে ভিজিট করতে আসে, বুঝিস কাদের কথা বললাম? ইন্ডিয়ান সিটিজেন আর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। এরা যদি ভারতবর্ষে কি করতে আসে? ভিজিট করতে আসে। ভিজিট ভিজিট করতে পারে। দেখ ইন্ডিয়ান সিটিজেন, ও বাইরে চাকরি করতে গেছে, ও তো দেশে আসতেই পারে, আসতে পারে না ওর দেশে? ও আসতেই পারে। এবার পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ও তো দেশে আসতে পারে। এবার কি বলছে? এবং ওদের টোটাল ইনকাম, ওদের মানে কাদের? ওই ইন্ডিয়ান সিটিজেন বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ওদের টোটাল ইনকাম ফ্রম ফরেন সোর্স, ফ্রম ফরেন সোর্স, বাট বলছে ওদের টোটাল ইনকামের মধ্যে ওরা যে সারা বছর যে কামাবে ইনকাম। এখন তুই বলি স্যার ইনকাম কি করে বের করছে, টোটাল ইনকাম কি করে বের করতে? আমি বলছি, ছোট করে এখানে বলে দিচ্ছি, আগে লেখা আছে, পিডিএফ এর শুরুর দিকে লেখা আছে, তবু আমি বলে দিচ্ছি। এটা কত নম্বর পেজ? 31 নম্বর পেজ। আমি বলে দিচ্ছি কত নম্বর পেজ, শুরুর দিকে চলে আয়। টোটাল ইনকাম করে বের করতে হয়। কি করে বের করতে হয়? এটা হচ্ছে পেজ নাম্বার, দাঁড়া বলছি 1 মিনিট, 15 পেজ, পেজ নাম্বার 15। শোন, টোটাল ইনকাম করে বের করতে আমাদের না ইনকামের কটা হেড? শোন আমার কথা, শোন মন দিয়ে। আমাদের ইনকামের 5খানা হেড। কটা হেড বললাম? ইনকামের 5টা হেড। সোর্স আলাদা, সোর্স আলাদা, হেড আলাদা। কি বললাম? আমি যে একজন পার্সন, আমি যে ইনকাম করতে 5টা হেড থেকে ইনকাম করতে, আর কোনো হেড নেই ইনকাম করে। কি কি হেড? প্রথম হেডের নাম দেখ লেখা আছে। কি লেখা আছে? প্রথম হেডের নাম দেখ লেখা আছে ইনকাম ফ্রম স্যালারি। স্যালারি থেকে প্রথম হেড স্যালারি। তাহলে স্যার স্যালারি থেকে কারা ইনকাম করে? যারা চাকরি করে তারা স্যালারি থেকে ইনকাম করবে। সেকেন্ড হেডের নাম কি আছে বল? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। হাউস প্রপার্টি মানে বুঝতে পারছিস? তোর বাড়ি মানে তোর, আমার বাড়ি আছে, বাড়ি ভাড়া দিলাম, তার থেকে ইনকাম হলো, হাউস প্রপার্টি ইনকাম। পিজিপি, স্যার পিজিপি মানে পি ফর প্রফিট, জি ফর গেইন। প্রফিট গেইন অর বিজনেস এন্ড প্রফেশন। ঠিক আছে? প্রফিট গেইন বিজনেস প্রফেশন, অর্থাৎ কেউ যদি বিজনেস করে, কেউ যদি প্রফেশন করে, প্রফেশন বুঝিস তো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এরা প্রফেশনের মধ্যে। তো এরা যদি কোনো ইনকাম করে, আর কি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। স্যার ক্যাপিটাল গেইন কোনটা? তোর বাড়ি আছে, বাড়ি বেচে দিবি, বাড়ি বেচে টাকা কামালে। তোর শেয়ার আছে, শেয়ার বেচে টাকা কামালে। বুঝলি তো? এখান থেকে যদি কোনো ইনকাম হয়। আর কি ইনকাম ফ্রম আদার সোর্সেস। এই 5টা হেড যোগ করলে কি হয় জানিস তো? জিটিআই দেখ লেখা আছে, জিটিআই, গ্রস টোটাল ইনকাম। এই 5টা হেড যোগ করলে তাকে বলে গ্রস টোটাল ইনকাম। তার থেকে 80 নম্বর ধারা ডিডাকশন বাদ দিতে হয়, বাদ দিলে হয় টোটাল ইনকাম। তাহলে বুঝলে টোটাল ইনকাম জিনিসটা কি? এটাই টোটাল ইনকাম। তাহলে কি বললাম? আমাদের ইনকামে 5টা হেড, আমাদের ইনকামে 5টা হেড। কি হেড? একটা হেড হচ্ছে স্যালারি, একটা হাউস প্রপার্টি, একটা বিজনেস প্রফেশন, একটা ক্যাপিটাল গেইন, একটা আদার্স। একটা ইন্টারেস্টিং বিষয়, এই যে 5টা নাম লিখেছি না, তোর 5টা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারগুলো তোকে আলাদা করে শিখতে হবে। বুঝলি? এখন যে চ্যাপ্টারটা করছি, চ্যাপ্টার শেষ হয়ে গেলে প্রথমটাই একটা একটা করে সিরিয়ালি আরম্ভ করো।
বুঝতে পারলি তো কি বলে, এই 5টা হেড যোগ করলে হয় তাকে বলা হয় জিডিআই। এর থেকে কিছু ডিডাকশন বাদ দেবো, বাদ দিলাম টোটাল। তাহলে বোঝা গেল নিশ্চয়ই টোটাল ইনকাম কথা বলে বুঝতে পারলি। এখন বলি স্যার টোটাল ইনকামটা এবার নিশ্চয়ই আইডিয়া টোটাল ইনকাম জিনিসটা কি। হ্যাঁ কি বলছে, ইন কেস অফ ইন্ডিয়ান সিটিজেন অর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, মানে আচ্ছা এরা যখন ভারতে ভিজিট করতে আসছে, এদের টোটাল ইনকাম, এদের টোটাল ইনকাম, এই টোটাল ইনকামের মধ্যে কি থাকবে না, কি থাকবে না, কি থাকবে বলে দিচ্ছি। এই টোটাল ইনকামের মধ্যে থাকবে না হচ্ছে ফরেন সোর্স ইনকাম, ফরেন মানে বিদেশে যদি কোনো ইনকাম করে এই ইনকামের মধ্যে থাকবে না। কিন্তু থাকবে কি, ফরেন বিজনেস ইনকাম থাকবে, মানে তুমি যদি ফরেন থেকে যদি কোনো টাকা পাও সেটার মধ্যে থাকবে না টোটাল ইনকামের। কিন্তু ফরেন থেকে যদি কোনো বিজনেস ইনকাম করো সেটা থাকবে, লিখে দেখ ইনক্লুডিং ফরেন বিজনেস ইনকাম। কিন্তু সেই বিজনেসটা কন্ট্রোল হচ্ছে কোথা থেকে, ভারত থেকে, বুঝতে পারছিস তো এই কথাটা বলেছে। এবং সেটা যদি 15 লাখ টাকা ক্রস করে যায়, আজকে ধর কোনো একজন ইন্ডিয়ান সিটিজেন আছে, কোনো একজন ইন্ডিয়ান সিটিজেন আছে, সে ফরেন থেকে আমাদের দেশে আসে, এবার তার টোটাল ইনকাম 15 লাখ টাকার বেশি। এই 15 লাখ টাকার মধ্যে ফরেনের কোনো ইনকাম থাকবে না, কিন্তু ফরেনের বিজনেস ইনকাম থাকতে পারে, এবং যেই বিজনেসটা কন্ট্রোল হচ্ছে ভারত। তাহলে যদি 15 লাখ টাকার বেশি হয় তখন তোমাকে নন রেসিডেন্ট বলবে। বোঝা গেল কি বললাম, 15 লাখ টাকার বেশি হলে তখন তোমাকে নন রেসিডেন্ট বলবে, কিন্তু কিছু কন্ডিশন তোমাকে ফুলফিল করতে হবে। কি কন্ডিশন, আমাদের প্রিভিয়াস ইয়ার কথা বললাম 23-24, 23-24 সালে ভারতবর্ষে তোমাকে 120 দিন মিনিমাম থাকতেই হবে, মিনিমাম 120 দিন থাকতে হবে 23-24 সালে, 120 দিন থাকতে হবে। অ্যান্ড লাস্ট 4 বছরে মোট 365 দিন থাকতে হবে। কারণ কি বুঝতে পারলি, আগে যে 60 দিনের নিয়মটা ছিল ওই 60টা চেঞ্জ হয়ে কত হয়ে গেল, 120 হয়ে গেছে, 60টা চেঞ্জ হয়ে 120 হয়ে গেল। ঠিক আছে, এই পয়েন্টটা নতুন চেঞ্জ হয়েছে, এই পয়েন্টটা মাথায় রাখ, কোন চিন্তা নেই, আমি আছি, ঠিক আছে, সব হয়ে যাবে। ডিম রেসিডেন্ট, তারপরে একটা কথা বলে ডিম রেসিডেন্ট বলছে ইন্ডিভিজুয়ালকে তুমি নট এনওআর বলতে পারো, তুমি ইন্ডিভিজুয়ালকে এনওআর বলতে পারো, কখন বলতে পারো, যদি এই 3টে কন্ডিশন না। কি কন্ডিশন, ইন্ডিভিজুয়ালকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ইন্ডিভিজুয়াল টোটাল ইনকাম এক্সক্লুডিং ইনকাম ফ্রম ফরেন সোর্স বাট ইনক্লুডিং ফরেন বিজনেস ইনকাম হুজ কন্ট্রোল ইন ইন্ডিয়া এক্সিড 15 লাখ, যে 15 লাখ টাকা কস্ট করে। আর কি, such person is not paying tax in any country, ওই পার্সন কোন দেশে ট্যাক্স দেয় না, কোন দেশে ট্যাক্স দেয় না। কেন দেয় না, ডিউ টু হিজ ডোমিসাইল অ্যান্ড রেসিডেন্স অর সিমিলার নেচার, ওর কোনো দেশে ট্যাক্স দেয় না কেন, ডোমিসাইলই নেই, ঠিক আছে তো, ওর ওর রেসিডেন্স কোনো দেশের নয়, ঠিক আছে তো, এই জন্য কোনো দেশে ট্যাক্স দেয় না। যদি এরকম কন্ডিশন হয় তখন তাকে তুমি ডিম রেসিডেন্ট মনে করবে এবং এনওআর হবে। এতক্ষণ যা যা করলি একদম পুরো একটা ছোট্ট একটা সামারি করে দিয়েছি, যাতে কোনো অসুবিধা না হয়, ছোট্ট একটা সামারি করে দেয়, ছোট্ট একটা সামারি দিয়ে বুঝাতে অসুবিধা না, ভালো করে মন দিয়ে শুনবি, ছোট সামারি, ছবির দিকে তাকাবে। এই যে আমি পুরো এতক্ষণ যে লেখালাম, তুই যদি লেখাগুলো নাও দেখিস, শুধু এইটুকু দেখিস, তুই অঙ্ক বেরিয়ে যাবে, শুধু এইটা দেখলেই বেরিয়ে যাবে। এটা একটা চার্ট করে দিয়েছি, কি লেখা আছে, আইসি আর অর পিও পিআই, এখানে ফুল ফর্ম লিখতে পারবো না, ইন্ডিয়ান সিটিজেন অর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। খুব সুন্দর সুন্দর কথা জিজ্ঞাসা করবে, এগুলো বলতে হবে, হ্যাঁ যদি বলতে পারিস তাহলে ভাবে শিখে গেছিস, ঠিক আছে। আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শুনবি কিন্তু। ইন্ডিয়ান সিটিজেন অর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, যদি তুমি 182 দিনের বেশি ভারতে থাকো তাহলে তোকে কি বলবো, যদি 182 দিনের বেশি থাকলে কি হবে, আর বেশি না থাকলে, এটা লেখা আছে সুন্দর করে লেখা আছে, যদি তুমি 182 দিনের বেশি থাকো ইয়েস তাহলে কি হবে, আর যদি নো হয় তাহলে কি হবে। যদি তুমি 182 দিনের বেশি থাকো তাহলে কোনো চিন্তাই নেই, তুমি রেসিডেন্ট, কোনো চিন্তা, এখানে কোনো কোশ্চেন হচ্ছে না। ইন্ডিয়ান সিটিজেন বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন ফরেন থেকে ভারতে এসছে, সে যদি 182 দিনের বেশি থাকে রেসিডেন্ট, তাহলে ইএস হলে রেসিডেন্ট। স্যার যদি নো হয়, যদি নো হয় তখন জানতে হবে তার ইন্ডিয়ান ইনকাম কত, যদি নো হয় তখন জানতে হবে ইন্ডিয়ান ইনকাম কত, 15 লাখের বেশি নাকি 15 লাখের কম। যদি ইন্ডিয়ান ইনকাম যদি 15 লাখের বেশি হয় ইয়েস, যদি হয় তাহলে কি হবে, যদি নো হয় তাহলে কি, বুঝতে পারছিস তো, সুন্দরভাবে এত সুন্দর চার্ট করেছি কিন্তু ব্যাপারটা। স্যার যদি 15 লাখের বেশি হয় তাহলে কি হবে, তখন জানতে হবে ও 23-24 প্রিভিয়াস ইয়ার 23-24 ভারতবর্ষে 120 দিনের বেশি থাকতে হবে, এবং লাস্ট 4 বছরে মোট 300 কতদিন থাকতে হবে,
360 দিন থাকতে হবে, লাস্ট 4 বছরে 360 দিন থাকতে হবে, ঠিক আছে? তো লাস্ট 4 বছর কতদিন থাকতে হবে? 360 দিন থাকতে হবে। স্যার যদি ধরুন ও 15 লাখ টাকার বেশি কামাতে পারলো না, তাহলে কোনো সন্দেহই নেই, নন রেসিডেন্ট। নন রেসিডেন্ট 15 লাখের বেশি কামাতে না পারলে নন রেসিডেন্ট লেখা আছে, নো বলে। আমার কথাটা মন দিয়ে শুনবে, কিন্তু সুন্দরভাবে বুঝো, আমি ধরে ধরে বলছি, কোনো ডাউট থাকলে পরের দিনও আবার জিজ্ঞাসা করতে, আমি আবার পরের দিন বলবো, কোনো চিন্তা নেই। আচ্ছা দেখ এখানে কি বলছে, আমি আবার বলছি, কারণ এই কোশ্চেন গুলো তো রাখবে। ইন্ডিয়ান সিটিজেন যদি 182 দিনের বেশি থাকে তখন তাকে কি বলবো? রেসিডেন্ট। দেখ লেখা আছে ইএস হলে রেসিডেন্ট, আর যদি রেসিডেন্ট হয় তখনই তুই অ্যাডিশনাল কন্ডিশনে যাবি। কিসে যাবি? অ্যাডিশনাল কন্ডিশন। অ্যাডিশনাল কন্ডিশন তুই জানিস, লাস্ট 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর 365 করে থাকতে হবে, আর লাস্ট 7 বছর টোটাল 730 দিন থাকতে হবে। সেটা তাই লেখা আছে। যদি রেসিডেন্ট হও তখন তোমাকে অ্যাডিশনাল কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। যদি ইয়েস হও, তুমি রেসিডেন্ট হও, তখন জানতে হবে তুমি অর্ডিনারি কি অর্ডিনারি না। আর যদি রেসিডেন্ট না হও তাহলে তো জানার দরকার নেই, N1। বুঝতে পারি তো? এখানে একটু 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 ছোট্ট একটা মিস্টেক করে যাই, বলে দিচ্ছি। প্রথমে তো বিচার করে নিলাম রেসিডেন্ট, হ্যাঁ স্যার রেসিডেন্ট হয়ে গেছে, এবার অ্যাডিশনাল কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। অ্যাডিশনাল কন্ডিশন দুটো আছে, দুটোই যদি স্যাটিসফাই করো অর্ডিনারি, আর যদি দুটোর মধ্যে যদি একটা স্যাটিসফাই করো তাহলে কি? নন অর্ডিনারি। আর যদি একটা স্যাটিসফাই না করো নন, এটাই লেখা আছে। আচ্ছা তুমি যদি 182 দিনের কম থাকো তখন কি করতে হবে? ইন্ডিয়ান সিটিজেন যদি 182 দিনের কম থাকে তখন কি করতে হবে? তখন দেখতে হবে তাহলে ইন্ডিয়ান ইনকাম 15 লাখের বেশি না কম। স্যার 15 লাখের কম, নন রেসিডেন্ট। 15 লাখের বেশি, 15 লাখের বেশি হলে দেখতে হবে 23-24 ভারতে কতই ছিল। 23-24 কি ভারতে 120 দিনের বেশি থাকতে হবে, এবং লাস্ট 4 বছরে 360 দিন। যদি থাকে তাহলে তাকে বলবো N1, যদি থাকে তাকে বলবো N1, নট অর্ডিনারি। আর যদি না থাকে তাকে বলে নন রেসিডেন্ট। এই হচ্ছে থিওরি, আর কিছু নেই। এই থিওরিটা যখনই অঙ্ক করবি এই থিওরিটা সামনে রাখবি, তো অঙ্ক ইজিলি হবে, কিছু নেই। এইটা থিওরিক্যাল কথা। এবার তোর অঙ্ক করাটা বেশি ইজি হয়ে যাবে, বুঝতে পারছিস? তো 1 নম্বর অঙ্কটা করছি, কি বলেছে যে থিওরি পড়লাম তারপর বেস করে 1 নম্বর অঙ্ক, ছোট ছোট অঙ্ক। কি বলেছে? মিস্টার এক্স ওয়েন্ট টু ইউএসএ ফ্রম ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে লাইনের মানে না ধরে ধরে বুঝতে হবে। মিস্টার এক্স ওয়েন্ট টু ইউএসএ, ঠিক আছে, ইউএসএ যাচ্ছে, ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে তো, ফর দ্য ফার্স্ট টাইম মানে প্রথমবার ভারত থেকে ইউএসএ যাচ্ছে, মানে ও কিন্তু ভারতেরই লোক, ভারতেরই লোক, ভারত থেকে ইউএসএ যাচ্ছে। হি স্টে ইন ইন্ডিয়া ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, আমাদের প্রিভিয়াস ইয়ার 23-24 সালে ভারতবর্ষে কতদিন ছিল? 190 দিন ছিল। তাহলে আমাদের নিয়ম কি? প্রিভিয়াস ইয়ারে মানে 23-24 সালে ভারতে কতদিন থাকতে হয়? 182 দিন থাকতে হয়, সেখানে 190 দিন ছিল, তাহলে তো ও রেসিডেন্ট। কারণ আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম বেসিক কন্ডিশন দুটো ছিল। প্রথম বেসিক কন্ডিশন ছিল হচ্ছে তোমাকে মোর দ্যান 182 ডেজ থাকতে হবে, আর ওখানে 190 দিন আছে। তাহলে প্রথম বেসিক কন্ডিশন ও পুরো কমপ্লিট করেছে, মানে ফুলফিল করেছে। তাহলে আমরা কি শিখেছিলাম? বেসিক কন্ডিশন যে দুটো আছে তার মধ্যে একটা কন্ডিশন ফুলফিল করলে তখন তাকে বলা হয় রেসিডেন্ট। তাহলে মিস্টার এক্স তো রেসিডেন্ট হয়ে গেল, এটা পুরো কনফার্ম, কোনো সন্দেহ নেই, মিস্টার এক্স রেসিডেন্ট। এইবার রেসিডেন্ট হলে আমাদের দেখতে হবে সে কি ধরনের রেসিডেন্ট, অর্ডিনারি নাকি নন অর্ডিনারি। আমি কি বলেছিলাম? অর্ডিনারি রেসিডেন্ট নাকি নট অর্ডিনারি রেসিডেন্ট, সেটা জানার জন্য আমাকে কি জানতে হবে? অ্যাডিশনাল কন্ডিশন জানতে হয়। আমাদের অ্যাডিশনাল কন্ডিশন কটা ছিল? দুটো ছিল। কি কন্ডিশন? দুটো কন্ডিশন ছিল, দুটোই যদি স্যাটিসফাই করে তখন তাকে বলা হবে অর্ডিনারি রেসিডেন্ট। এবার দেখতে হবে ও কি দুটো কন্ডিশন স্যাটিসফাই করেছে। আমি বলছি দুটো কন্ডিশন স্যাটিসফাই করেছে, আমি বলছি দুটো কন্ডিশন স্যাটিসফাই করেছে। স্যার কি করে বুঝলেন দুটো কন্ডিশন স্যাটিসফাই করেছে? আমি মন দিয়ে শুনবি, কিন্তু আমি কি করে বলছি। ও ভারত ছেড়েছে কবে? এই বছর 23-24 ভারত ছেড়েছিল। তার আগে তো ভারত ছাড়েনি, তার আগে কোন দেশে ছিল? ভারতেই ছিল। তাহলে ভারতেই যদি থাকে তা সারা বছর তো ভারতেই ছিল, কারণ আমাদের অ্যাডিশনাল কন্ডিশন কি ছিল? 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর 365 দিন করে থাকতে হবে, আর 7 বছরের মধ্যে মোট 730 দিন থাকতে হবে। তার মানে বলছে তো আগে তো ভারতেই ছিল, তাহলে তো সব দিনই ভারতে ছিল, তাহলে তো কোনো সন্দেহ নেই। তাহলে ও কি হলো? তো রেসিডেন্ট তো হলো, আগেই বললাম। তাহলে কি রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। লাইনের মানে বুঝতে পেরেছিস? কি বললাম পুরো বুঝেছিস তো? তাহলে এর অ্যান্সারটা হবে resident and ordinary resident। and only স্যার এইগুলো ব্যাখ্যা করবেন না, কিভাবে কি লিখতে হবে? আমি বলবো না, ব্যাখ্যা করব না। বলছি কি, আমরা এরপরে ধর প্রথম দিকে অঙ্কগুলো ছোট অঙ্ক আছে বুঝিস তো, তারপরে যখন 8 বা ধর 7 থেকে যখন আরম্ভ করবো না,
6-7 থেকে অঙ্ক আরম্ভ করো, সেইগুলো করে করে দেখাবো যখন, সেইগুলো ব্যাখ্যা করবো। আর পরীক্ষায় তো তোর ব্যাখ্যা করতে হবে না, তোর ব্যাখ্যাটা শুনতে হবে, জানতে হবে, তাই না? ব্যাখ্যাটা শুনতে হবে, জানতে হবে। বুঝতে পারছিস তো? তোর পরীক্ষাতে এমসিকিউর অপশন দেবে, তোকে এরকম অপশন দেবে, রেসিডেন্ট, নন রেসিডেন্ট, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি, এরকম অপশন দেবে, অপশনটাই তোকে ঠিক মারতে হবে। তাহলে এই অপশনটা কোশ্চেনটা পড়ে বুঝতে হবে, বাট লিখিয়ে দেবো, কিছু কিছু অঙ্ক লিখিয়ে দেবো, চিন্তা নেই। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখা যাক, পড়ি। বলছে মিস্টার ফোর্ড কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম, মানে মিস্টার ফোর্ড, তার মানে লাইনটা পড়ে বোঝ, কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম, তার মানে ও কোথাকার লোক, আগে না কোশ্চেন পড়ে বুঝবে কোথাকার লোক, ও কি ইন্ডিয়ান সিটিজেন নাকি ফরেন ন্যাশনাল, ফরেন ন্যাশনাল। মিস্টার ফোর্ড হচ্ছে ফরেনার, ও কিন্তু একজন ফরেনার, ঠিক আছে। ও ভারতবর্ষে প্রথমবার এসছে কবে? 1 এপ্রিল 2023 এসছে, প্রথমবার ভারতে এসছে, ঠিক আছে, প্রথমবার ভারতে এসছে। অ্যান্ড ডিপার্ট অন 31 ডিসেম্বর 2023, তাহলে এই তারিখে ভারতে এসে ভারত ছেড়ে বেরিয়ে গেছে কবে? 31 ডিসেম্বর 2023। ফাইন্ড ইজ রেসিডেন্স স্ট্যাটাস ফর দ্য অ্যাসমেন্ট ইয়ার 24-25, তাহলে আমাকে জানতে হবে আগের অঙ্কটা কত ইজি করলো, প্রিভিয়াস ইয়ারে কতদিন ভারতে ছিল, অর্থাৎ 23 থেকে ভারতে 190 দিন ছিল, সেটা বলে দিয়েছে, কিন্তু স্যার এটা তো বলেনি। তাহলে এখানে আমি 2 নম্বর অঙ্কটা তোকে করে করে দেখাচ্ছি, একটু খুব ভালো লাগবে, বুঝতে পারবি। 2 নম্বর অঙ্কটা আমাদের প্রিভিয়াস ইয়ার কত বলেছি বল, কি বললাম আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 23-24। প্রিভিয়াস ইয়ার মানে এটাই বলবো, 23-24, প্রিভিয়াস ইয়ার 23-24। তাহলে এই মিস্টার ফোর্ড ভারতে এসেছিল কবে বল, ভারতে এসছে কবে স্যার? 1/4/23 ভারতে এসছে, আর ভারত ছেড়ে চলে গেছে কবে? 31 ডিসেম্বর 2023। তাহলে ও ভারতে কতদিন ছিল? এই কটা দিনই ছিল ভারতে। তাহলে কাউন্টিং করতে হবে, কাউন্টিং পারবি? 1/4/23 থেকে 31/12/23, কাউন্টিং না করতে পারলে আমি তোকে শিখিয়ে দিচ্ছি কাউন্টিং করতে হবে। দেখ, 1/4 মানে কোন মাস? আর এমনি তো শুরু হয় এপ্রিল মাস থেকে, এটা শুরু হয় এপ্রিল মাস থেকে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এ কদিন তো ছিল ভারতে? তো ছিল না। তাহলে এপ্রিল মাস কতদিন হয়? 30 দিনে হয়, কারণ এপ্রিল মাসের 1 তারিখে পুরো এপ্রিল মাস ছিল। মে মাসে 31 দিন ছিল, জুন মাসে 30 দিন ছিল, জুলাই মাসে 31 দিন ছিল, আগস্ট মাসে 31 দিন, সেপ্টেম্বরে 30 দিন, অক্টোবরে 31 দিন, নভেম্বরে 30 দিন, আর ডিসেম্বরে 31। আর তো ছিল না, তো ভারতে একাদিনই ছিল, তাই তো। 23-24 এটা এটা কোন সালে? 23-24 সালে ভারতে। 23-24 ভারতে কতদিন ছিল দেখি, গুনি, কাউন্টিং করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মানে 270, 71, 72, 73, 74, 75, 275 দিন ছিল ভারতে। টোটাল ভারতে কতদিন ছিল? 275 দিন ছিল। কাউন্টিং করে নিবি, দেখবি এটাই বেরোলো। আমার বেরোলো 275 দিন। তো 275 দিন মানে 23-24 কতদিন থাকতে আমি মাত্র বললাম 182 দিন। প্রথম বেসিক কন্ডিশন ছিল 23-24 তোমাকে ভারতে 182 থাকতে হবে। তুমি এখানে 275 দিন ছিলে, তাহলে ঠিক আছে, তুমি রেসিডেন্ট। তুমি মানে এখানে মিস্টার ফোর্ড রেসিডেন্ট। এইবার রেসিডেন্ট হলে তখন দেখতে হবে সে অর্ডিনারি নাকি নট অর্ডিনারি। অর্ডিনারি কাকে বলে? আমাদের দুটো অ্যাডিশনাল কন্ডিশন ছিল, 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর পুরো থাকতে হবে। ও ছিলই না, কেন? ফার্স্ট 23-24 ভারতে এসেছে, ছিল, তার মানে ওর অ্যান্সার কি হবে? রেসিডেন্ট বাট নট অর্ডিনারি। তাহলে অ্যান্সার হবে কি? রেসিডেন্ট বাট নট অর্ডিনারি। এগুলো সব করে শেষ হয়ে গেল। এটা একটু এইভাবে লিখবি, আমি বলছি লিখে নে। প্রথমে এখানে লিখবি, প্রথমে অঙ্কটা করবি তো, প্রথমে লিখবি ইয়ার, প্রথমে লিখ, প্রথম করে লিখ ইয়ার, প্রথম করে লিখ ইয়ার, লিখছি ইয়ার। তারপরে এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস অব্দি লেখ, পরপর মাসগুলোর নাম লেখ, এপ্রিল থেকে ডিসেম্বর অব্দি টানা লেখ। ইয়ার লিখবি, তারপরে এপ্রিল থেকে ডিসেম্বর মাসের নামগুলো লেখ। লিখেছিস মাসের নামগুলো, লিখেছিস? এবার এপ্রিল মাস থেকে যে জানিস তো কোন মাসে কতদিন হয়, এটা জানিস? এপ্রিলে 30 লেখ, তারপর মেতে 31 লেখ, জুনে 30 লেখ, জুলাই 31 লেখ, আগস্ট 31 লেখ, সেপ্টেম্বরে 30 লেখ, ঠিক আছে তো, অক্টোবরে 31 লেখ,
নভেম্বরে 30, ডিসেম্বরে 31, টোটাল 275, লিখি টোটাল 275। তার নিচে অ্যান্সার লিখবি রেসিডেন্ট বাট নট অনলি রেসিডেন্ট, ঠিক আছে? আগে লিখে নিয়েছি এটা, তো হয়ে গেল অঙ্কটা। এবার পরের অঙ্কটা করবো। রেসিডেন্ট বাট নট অনলি রেসিডেন্ট। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা কি বলেছে, কোশ্চেনটা পড়ছি। বলছে শ্রী সুদীপ্তজিৎ দে লেফট ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম। তার মানে ও ইন্ডিয়া ছাড়ছে, তার মানে এটা ইন্ডিয়ান সিটিজেন, ও ভারত ছাড়ছে কবে? 22শে মে 2023 সালে ভারত ছাড়ছে। কেন? হায়ার স্টাডি করতে যাবে ইউএসএ, তার জন্য ভারত ছাড়ছে 22শে মে 2023। ডিটারমাইন হিজ রেসিডেন্ট স্ট্যাটাস ফর দ্য অ্যাসমেন্ট ইয়ার 24-25। ঠিক আছে, তাহলে এটা তুই সাজা এইভাবে, যেভাবে অঙ্ক করলে বই সেইভাবে তোকে অঙ্ক করতে হবে। যেমন পরের অঙ্কটা আবার 3 নম্বর অঙ্কটা কিভাবে কি লিখবি, প্রথমে লিখবি ইয়ার, যেমন ঘর করে লিখলাম, ঠিক আছে? ইয়ার আগে শুনে নে, ছকটা সাজিয়ে নে, ইয়ার, তারপর লিখবি এপ্রিল, মে, মাসগুলোর নাম লিখ, মে, জুন, পুরো ডিসেম্বর মাস অব্দি, সরি মার্চ অব্দি। হ্যাঁ, ট্যাক্স শুরু হয় এপ্রিল মাস থেকে, ঠিক আছে? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, মার্চ অব্দি লিখবে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপর হবে টোটালের ঘর হবে, তারপর টোটালের ঘর হবে, ঠিক আছে? ঠিক আছে, কোশ্চেনটা আরো একবার দেখে নে। ও প্রথমবার ভারত ছাড়ছে কবে দেখ, ভারত ছাড়ছে 22শে মে, মানে 22-5-23। কি ভারত ছাড়ছে কবে? ভারত ছাড়ছে কবে বল, কি বললাম বল, ভারত ছেড়েছে কবে? 22শে মে 2023। তাহলে 22শে মে ভারত ছেড়েছে, তার মানে মে মাসে কোন দিন ছিল? ভারত ছেড়েছে 2023 সালে আছে। এটা বছরটা লিখবো, ইয়ারটা লিখবো এখানে 23-24, ঠিক আছে? ও ভারত ছেড়েছে 22শে মে 2023 সালে। এই 22শে মে 2023 মানে কোন বছর পড়ছে? এটাকে 23-24 বছর, ঠিক আছে? 22শে মে 2023 হতে 23-24। তাহলে ও ভারত ছেড়েছে 22শে মে, তাহলে ভারতবর্ষে মে মাসে 22 দিন ছিল, হ্যাঁ কি না? মে মাসে 22 তারিখ ভারত 22 দিন ছিল মে মাসে, আর এপ্রিল মাসে তো ভারতে ছিল, এপ্রিল মাসে তো ভারতে ছিল, তাহলে এই দিনগুলো তো ভারতে ছিল না। তাহলে কত, 30 আর 22 যোগ করে কত হলো? 52। তাহলে 23-24 সালে কতদিন ছিল ভারতবর্ষে? 52 দিন। মানে যেটা কিনা আমাদের নিয়ম কি, 23-24-এ কতদিন থাকতো? 182 দিন নেই। 2 নম্বর কন্ডিশন কি ছিল? 23-24-এ মিনিমাম 60 দিন থাকতে হবে, এখানে 52 দিন আছে। তার মানে স্যার বেসিক কন্ডিশন যে দুটো ছিল, একটাও কমপ্লিট করতে পারেনি, তো তাই একে নন রেসিডেন্ট। এর আনসার হবে নন রেসিডেন্ট, এর আনসার হবে নন রেসিডেন্ট, আনসার হবে 3-এর আনসার হবে নন রেসিডেন্ট। ঠিক আছে, করেছিস? বুঝলাম না। যেমন আগে একটা রেসিডেন্স বলে প্লাস নন নন রেসিডেন্স। ওটা রেসিডেন্ট হলেই তো তখন ওইগুলো চিন্তা ভাবনা করো, এখানে রেসিডেন্টই হয়নি, এখানে তো রেসিডেন্টই হয়নি। রেসিডেন্ট হলে তখন ভাববো অর্ডিনারি নাকি নন অর্ডিনারি, এখানে তো নন রেসিডেন্ট হয়ে গেছে, ঠিক আছে না? এই দেখ তুই ওখানে, এই আমি বলছি, একবার বলে দিচ্ছি, দেখিস। এই দেখ রেসিডেন্ট, দেখতে পাচ্ছিস রেখে রাখা রেসিডেন্ট, দেখ রেসিডেন্ট হলেই তো এই দুটো পার্ট আসবে, রেসিডেন্টই তো হয়নি, তাহলে দুটো ওখানে তো কোশ্চেনই হচ্ছে না। এই অর্ডিনারি বা নন অর্ডিনারি কার পার্ট? রেসিডেন্টের পার্ট। রেসিডেন্ট হলেই এই দুটো চিন্তা ভাবনা করতে হবে, রেসিডেন্ট তো হয়নি। তিন নম্বর হলো। 4 নম্বর অঙ্কটা কি বলে দেখি, কোশ্চেনটা পড়ি। মিস্টার নিলয় মন্ডল তো ভারতের নাগরিক, ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে? তো লেফট ইন্ডিয়া প্রথমবার ভারত ছাড়ছে কবে? 1 জানুয়ারি 2024 সালে ভারত ছাড়ছে, ঠিক আছে? কেন ছাড়ছে ভারত? এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট পারপাস ইন কানাডা বলছে, তাহলে
এটা আমি বলতে একই রকম কর 4 নম্বর। আগে ওইগুলো লিখে নিবি, ইয়ার তারপর এপ্রিল থেকে মার্চ অব্দি লিখ। এটা ইয়ার তো 20 হ্যাঁ 23-24। তোকে যখনই অঙ্ক করবি এই রেসিডেন্স স্ট্যাটাস প্রথমে 23-24টাই করতে হবে, ঠিক আছে? প্রথমে লিখবো ইয়ার 23-24, জাস্ট একটু পড়ে নিতে পারো একবার। 23-24 কেন? কোন থেকে 24 বলতে এটা অ্যাসেসমেন্ট এতক্ষণ ধরে এই দেখলি অ্যাসেসমেন্ট আমাদের সবসময় পিভি আসি, আর আমি অ্যাসেসমেন্ট ইয়ার কথা একবারও বলেছি? আমি একবারও কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ারে একটা লাইনও বলিনি, আমি পিভি আসি এর কথা বলেছি। সবসময় পিভি আসি এর উপর হয়। আচ্ছা, যেটা বলছিলাম, ভারত ছেড়েছে কবে নিলয় মন্ডল? ভারত ছেড়েছে 1 জানুয়ারি 2024। 1 জানুয়ারি 2024 মানে কোন বছরের মধ্যে পড়ে? এটাকে 23-24 বলে। 23-24, তাহলে ভারত ছেড়েছে কবে? জানুয়ারি মাসে ভারত ছেড়েছে। তাহলে আগের গুলো তো ছিল। আগের গুলোতে ছিল, তার মানে এগুলো ফিল আপ করবো। এপ্রিল মাসে 30 দিন, মে মাসে 31 দিন, জুন মাসে 30 দিন, জুলাই মাসে 31 দিন, আগস্ট মাসে 31 দিন, সেপ্টেম্বরে 30, অক্টোবরে 31, নভেম্বরে 30, ডিসেম্বরে 31, জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 আর মার্চ, সরি আমি জানুয়ারি দাঁড়া আমি বলছি ঘোষণা করে দিচ্ছি সব। আচ্ছা, ও ভারত ছেড়েছে হচ্ছে 1/1/24, মানে জানুয়ারি মাসের 1 তারিখ ছিল, মানে জানুয়ারি মাসে 1 দিন ছিল, ব্যাস। ফেব্রুয়ারি মাসে ভারতের বাইরে ছিল, মার্চেও ভারতের বাইরে ছিল। তাহলে এবার কাউন্টিং করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9, 270, 71 72 73 74 75 76, 276 দিন। তাহলে 23-24 সালে ভারতে ছিল কতদিন? 276 দিন ছিল। তাহলে নিয়ম নিয়ম কি? 23-24 তোমাকে কতদিন থাকতে হবে? মিনিমাম 182 থাকতে হবে। যদি 182 থাকে তাহলে তো রেসিডেন্ট। ও 23-24 ভারতে কতদিন ছিল? 276 দিন, ঠিক আছে? তো এখন বলি স্যার আপনি তো একটা নিয়ম লিখেছিলেন চাকরির উদ্দেশ্যে ভারতের বাইরে গেলে, এখানে কি করতে গেছে? দেখ, চাকরির উদ্দেশ্যে ভারতের বাইরে গেলে 60 দিনের নিয়ম কাজ হয় না। তো ও তো চাকরির উদ্দেশ্যে ভারতের বাইরে গেছে, চাকরির উদ্দেশ্যে ভারতের বাইরে গেলে নিয়ম হয় শুধুমাত্র 120, 120 দিন বেড়ে গেছে। তাহলে ও হচ্ছে রেসিডেন্ট। রেসিডেন্ট তো হলো, এবার দেখতে হবে ওকে অর্ডিনারি নাকি নট অর্ডিনারি। এটা অর্ডিনারি হবে। তো ভাব কেন অর্ডিনারি হবে? কারণ ও তো আগে ভারতেই ছিল, তাহলে তো অর্ডিনারি, সন্দেহ নেই। তাহলে লিখবো কি অ্যান্সার লেখ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। হলো, 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর বলেছে মিস্টার এক্স ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন। মিস্টার এক্স কি একজন ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে? মিস্টার এক্স কি বললাম? একজন ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক। ওয়াজ আউটসাইড অফ ইন্ডিয়া ফর এমপ্লয়মেন্ট পারপাস, মানে চাকরির উদ্দেশ্যে ভারতের বাইরে যাচ্ছে 185 দিন, ঠিক আছে? চাকরির উদ্দেশ্যে ভারতবর্ষে যাচ্ছে ফর 185 ডেজ ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? তাহলে বলতে হবে মানে ওকে আগের বছর 185 দিন ছিল। এবার দেখ কি বলতে হবে। আরেকবার শুনে নেন পরটা। মিস্টার এক্স একজন ভারতীয় নাগরিক, সে চাকরির উদ্দেশ্যে ভারতের বাইরে যাচ্ছে। কতদিনের জন্য ভারতের বাইরে যাচ্ছে? দেখ, ক্যাচি ঠিক আছে? চাকরির উদ্দেশ্যে ভারতের বাইরে যাচ্ছে, কতদিনের জন্য যাচ্ছে? 185 দিন, ঠিক আছে? তাহলে বলছে ও 23-24 ভারতে কত দিন ছিল। আগে গ্রুপের করিয়ে ওখানে করতে হবে না। তাহলে আমাদের তো টোটাল 365 দিন, 365 দিনে 1 বছর। তার মধ্যে ও ভারতের বাইরে গিয়ে চাকরি করেছে কতদিন? 185 দিন। তাহলে 185 দিন ছিল কোথায়? ভারতের বাইরে ছিল। তাহলে ভারতে কতদিন ছিল? 365 থেকে 185 বাদ দে,
180 দিন। তার মানে 23-24 সালে ভারতে কতদিন ছিল? 180 দিন ছিল। ঠিক আছে, 180 দিন ছিল। নিয়ম কি ছিল? প্রিভিয়াস ইয়ারে কতদিন থাকতে হবে? 182 দিন থাকতে। 182 দিনের কম আছে 180 দিন, তাহলে কি হবে? সেকেন্ড কন্ডিশন কি ছিল? 60 দিনের গল্প, কিন্তু চাকরির উদ্দেশ্যে ভারতের বাইরে গেলে 60 দিন অ্যাপ্লাই হয়নি। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি? এটা কি হবে? নন রেসিডেন্ট। অ্যান্সার হয়ে গেল নন রেসিডেন্ট। 5-এর অ্যান্সার হয়ে যাবে নন রেসিডেন্ট। হ্যাঁ, ওই তো লিখবি 23-24, এই যেমন লিখলাম এইটুকু লিখলেই হবে। তো এমসিকিউ। ঠিক আছে, শুধু এটুকু লিখবি 23-24-এর 365 মাইনাস 185 ইকুয়াল টু 180। ঠিক আছে, তার পাশে লিখবি নন রেসিডেন্ট। ঠিক আছে, 6 নম্বর অঙ্কটা হলো এগুলো তো বুঝতে পারছি এমসিকিউ। এরকম এমসিকিউতে এই জিনিসগুলো তোকে ছোট ছোট জিনিস জানতে হবে, যত প্র্যাকটিস করতে হবে তত সুবিধা হবে। 6 নম্বর বলেছে সি বরুণ রয়, ঠিক আছে, স্টে ইন ইন্ডিয়া। বরুণ রয় ভারতে ছিল কতদিন? ফর 52 ডেজ। ঠিক আছে, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। ভালো কথা বলেছে। মিস্টার বরুণ রয় 52 দিন ডিউরিং দ্য প্রিভিয়াস 23-24, and also stay India during 4 preceding previous year, relevant previous year 350 দিন, 225 দিন, 105 দিন, 80 দিন। ডিটারমাইন হিজ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। তো একদম পুরো করার দরকারই নেই, একতলা বোঝার চেষ্টা করবি। এখানে কোন পয়েন্টটা বোঝা যাবে বলছি, কি বলতে চাইছিল? এমনি বুঝে গেছিস অনেকে। আমাদের দুটো কন্ডিশন ছিল না, বেসিক কন্ডিশন বেশি লিখলাম। বেসিক কন্ডিশনে দুটো পার্ট ছিল, একটা পার্ট আর দুটো পার্ট। প্রথম পার্টে কি ছিল? প্রথম পার্টে থাকতে হবে তোমার প্রিভিয়াস ইয়ার, মানে 23-24। 23-24-এ কতদিন থাকতে হবে? 182 দিন। আমি আর একটু লিখি এটা, মানে বলতে এটা মানে কি? এটা মানে হচ্ছে মোর দেন 182 দিনের বেশি থাকতে হবে, তাই তো? তাহলে প্রথম কন্ডিশন, ও প্রথম বছর কতদিন ছিল বল? ও 23-24 কতদিন ছিল? 52 দিন ছিল। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন কি ছিল? তাহলে তো এটা তো মিললো না, এই কন্ডিশন তো মিললো না। সেকেন্ড কন্ডিশন প্রিভিয়াস ইয়ারে 23-24 কতদিন থাকতে হবে? মোট 60 দিন থাকতে হবে, 60 ডেজ থাকতে হবে। কিন্তু 23-24 কতদিন ছিল? কতদিন? 52 ডেজ। তারপরে কি লাইন লেখা যে পড়ার মানেই হয়, দরকারই নেই, কেননা 60 দিন থাকলেই তো পরেরটা দেখবো। তো 60 দিন ছিল, এক্সাম তো নন রেসিডেন্ট। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, মানে ভালো কোশ্চেন দিয়েছে। হ্যাঁ, নন রেসিডেন্ট। এটা তুই বোঝ, তোর তো এমসিকিউ, তুই জাস্ট কোশ্চেনটা বোঝ কি করতে হচ্ছে। তোকে তো পরীক্ষায় কিছু করতে হবে না, তোকে কিছু করেও দেখাতে হবে না, জাস্ট অ্যান্সারটা রাইট মারতে হবে। এটা তোকে বুঝতে হবে, নন রেসিডেন্ট। হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। নেক্সট 7 নম্বর অঙ্কটা কি বলেছিস? মিস্টার এক্স ইজ সিটিজেন অফ ইউএসএ। আচ্ছা, মিস্টার এক্স কোথাকার সিটিজেন? ইউএসএ সিটিজেন। ঠিক আছে তো, হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ বর্ন ইন নিউ ইয়র্ক। তাহলে মিস্টার এক্স কোথাকার সিটিজেন? ভালো করে বুঝবি কিন্তু, মিস্টার এক্স ইউএসএ সিটিজেন। মিস্টার এক্স ও ইউএসএ সিটিজেন, এবং ওর যে গ্র্যান্ডফাদার ও কোথায় জন্মগ্রহণ? নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, হি কেম টু ইন্ডিয়া, সে ভারতে এসছে, প্রথমবার ভারতে এসছে কবে? অক্টোবর 15, 2023। কত দিনের জন্য? ফর এ ভিজিট, 120 দিনের জন্য। দেখ, আমার কাউন্টিং করতে হবে না কতদিন ছিল, কারণ বলে দিয়েছে 120 দিনের জন্য এসছে। এখন তুই অক্টোবর মাসের 15 তারিখ থেকে তুই কাউন্টিং করে লাভ নেই, কারণ বলে দিই তো 120 দিনের জন্যই এসছে। ও 120 দিনের জন্যই এসছে। বলছে বলো ওর রেসিডেন্স স্ট্যাটাস কি। এখন নিয়ম কি? রেসিডেন্টের নিয়ম কি ছিল? প্রিভিয়াস ইয়ার 23 কতদিন থাকতে হবে? 182 থাকতে হবে। তো 120 দিনের জন্য এসেছে, স্যার প্রথম কন্ডিশন মেনে নিন। ঠিক আছে, এইবার সেকেন্ড কন্ডিশন কি ছিল? সেকেন্ড কন্ডিশন ছিল স্যার 60 দিন ছিল। 60 দিন ছিল, ঠিক আছে, 60 দিন ছিল, মানে যে প্রিভিয়াস ইয়ারে 60 দিন থাকতে হবে, 23-120 দিন আছে। এবং লাস্ট 4 বছর কতদিন থাকতে হবে? টোটাল 365 দিন। ও লাস্ট 4 বছর ছিলই না, তো ও তো ফার্স্ট টাইম ভারতে এসেছে। ঠিক আছে তো, এখন তোদের মনে একটা কোশ্চেন, মানে একটা চাপাই দিতে পারে, একটা কোশ্চেন মাথায় আসতে পারে, স্যার একটা কথা বলেছিলেন 120 দিনের একটা গল্প ছিল, মনে আছে কিনা জানি না, কতটা মনে আছে, আমি একটু পড়ালাম। 120 দিনের একটা গল্প ছিল। কি গল্প ছিল? পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, মনে পড়ছে? একটা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন একটা গল্প বলেছিলাম। পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন আনডিভাইডেড ইন্ডিয়াতে যদি তুমি জন্মগ্রহণ করো, সেক্ষেত্রে 60 দিনটা হয়ে যাবে 120, তাহলে হয়ে যেত। কিন্তু এটা কিন্তু পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন নয়। এটা যদি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হতো তাহলে রেসিডেন্ট হয়ে যেত।
এটা যদি পার্সন, এটা পার্সন ইন্ডিয়ান অরিজিন নয়, কি করে বুঝলাম? কেননা মিস্টার এক্স এর জন্ম মিস্টার এক্স ইউএসএ সিটিজেন, কিন্তু তার গ্র্যান্ডফাদার নিউ ইয়র্ক। কি বলেছে? গ্র্যান্ডফাদার ইন্ডিয়াতে বা পাকিস্তানে বা বাংলাদেশে না। যদি বলতো তাহলে কিন্তু এটা রেসিডেন্ট হয়ে যেত, বুঝতে পারলি তো? এটা বলে সুন্দর, জাস্ট কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে। তাহলে অ্যান্সারটা কি হবে? নন রেসিডেন্ট। অ্যান্সার হবে নন রেসিডেন্ট, ঠিক আছে তো? তাহলে এখানে তোর প্রথম হচ্ছে 182 দিন থাকতে হবে, 182 দিন ছিল না। তারপর 60 দিন থাকতে হবে, 60 দিন এর বেশি ছিল স্যার, 60 দিনের বেশি ছিল, লাস্ট 4 মাস তো ছিলই না, তাই জন্য এটা নন রেসিডেন্ট হলো। 8 নম্বর অঙ্কটা দেখি, দেখ দেখতে দেখতে দেখ এক এক লাইন তো, এই জন্য তাড়াতাড়ি অনেকগুলো অঙ্ক হয়ে গেল। দেখি অঙ্কটা ভালো করে করতে হবে। মিস্টার দুলাল দাস, ঠিক আছে, ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড ইন 1982, মানে দুলাল দাস ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে তো, 1982 সালে। হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, ভালো করে বুঝবি। তার গ্র্যান্ডফাদার কবে জন্মগ্রহণ, কোথায় জন্মগ্রহণ করেছে? ভারতে জন্মগ্রহণ করেছে ইন 1946। 1946 এ ভারত তো স্বাধীন হয়, তাহলে এটা আনডিভাইডেড ইন্ডিয়া। তা আনডিভাইডেড ইন্ডিয়া রুল কি ছিল বলেছিলাম, মনে আছে তো? যদি মানে 182 দিনের বেশি থাকলে রেসিডেন্ট, স্যার 182 দিনের কম থাকলে তখন দেখতে হতো না। আমি বলছি 182 দিনের কম থাকলে তখন নিয়মটা কি ছিল? যদি 182 দিনের কম থাকে তখন দেখতে হবে তার ইন্ডিয়ান ইনকাম 15 লাখ টাকার বেশি ছিল। যদি 15 লাখ টাকার বেশি হয় তখন 120 দিন অ্যাপ্লাই ছিল। মনে পড়ছে কিনা জানি না, দেখ পিডিএফ এ নোট লেখা ছিল, এটাই লেখা ছিল। এবার আমি দেখ পুরো কোশ্চেন পড়িনি এখনো, এবার পড়ি, দেখ অনেক কিছু বেরিয়ে আসবে। এটা কিন্তু পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনের অঙ্ক। মিস্টার দুলাল দাস কেম টু ভিজিট ইন্ডিয়া ফর 120 দিন। ও 120 দিনের জন্য ভারতে ভিজিট করতে এসেছিল। আমি বলেছিলাম 100 পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনেরটা যদি তুমি 182 দিনের কম থাকো তখন দেখতে হবে তোমার ইন্ডিয়ান ইনকাম কি 15 লাখ টাকার বেশি না কম। তাহলে কি দেখ না, ইন্ডিয়ান ইনকাম বলেছে এখানে, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন অঙ্ক দিয়েছে এখানে, ইন্ডিয়ান ইনকাম দেখ একদম লাস্টের দিকে কি বলেছে, একদম লাস্টের দিকে বলেছে। আমি এখানে পুরো পড়ছি না, একদম লাস্ট লাইনটা পড়ি। During the previous year, his total income exceeds 15 lakhs in India. ওর ইনকাম ভারতে 15 লাখ টাকা ক্রস করে গেছে। যদি 15 লাখ টাকার বেশি হয় ইন্ডিয়ান ইনকাম পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনের ক্ষেত্রে, তখন 120 দিন অ্যাপ্লাই হয়। আর তখন তাকে বলেছিল রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট। দেখ লেখা আছে, আমি আবার খুলে দেখাচ্ছি, নোটটা পড়ে দিচ্ছি যাতে বুঝতে আরো সুবিধা হয়। চোখের সামনে নোটটা আবার দেখাচ্ছে, এই দেখ, এই দেখ পড়ছি, কারণ এইটার উপরই বেশ করে অঙ্ক দিই। আমি বললাম না খুব ইম্পর্টেন্ট ছিল। এই দেখ, ইন্ডিয়ান সিটিজেন বা পার্সন অফ ইন্ডিয়া, এখানে এখানে পিআইওর অঙ্ক দিয়েছে, পিআইওর অঙ্ক। পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন যদি প্রিভিয়াস ইয়ার মানে 23-24 যদি 182 দিনের বেশি থাকে তাকে বলা হয় রেসিডেন্ট, যদি বেশি থাকে তাকে বলা রেসিডেন্ট। যদি কম থাকে, যদি কম থাকে, এখানে কতদিন ছিল বল? পার্সন অফ কতদিন ছিল? 120 দিন ছিল, 120 দিন। তার মানে 182 দিনের কম ছিল, তার মানে এই কন্ডিশনটা আসছে, এই কন্ডিশনটা। তাহলে 182 দিনের কম থাকলে দেখতে হবে তার ইন্ডিয়ান ইনকাম 15 লাখ টাকার বেশি না কম। 15 লাখ টাকার বেশি বলে দিয়েছে। 15 লাখ টাকার বেশি হলে দেখতে হবে প্রিভিয়াস ইয়ারে কি 120 দিনের বেশি ছিল। হ্যাঁ স্যার, প্রিভিয়াস ইয়ারে 120 দিন, 120 দিন বা 120 দিনের বেশি ছিল। এবং লাস্ট 4 বছরে কতদিন থাকতে হবে? মোট 365 থাকতে হবে। যদি থাকে তখন তাকে বলবে নট অর্ডিনারি রেসিডেন্ট। অ্যান্সার কিন্তু নট অর্ডিনারি রেসিডেন্ট হবে। কিন্তু আমাকে আরেকটা জিনিস চেক করতে হবে, আগে বললে হবে নট অর্ডিনারি রেসিডেন্ট। লাস্ট 4 বছর 365 দিন আছে কিনা দেখি। লাস্ট 4 বছর গুণ কাউন্ট কর। হ্যাঁ, এই দেখ 19, 20, 20, 21, 21, 22, 22, 23 গুণ যোগ কর। 100 যোগ 150 মানে 285, 285 যোগ 50, 285 যোগ 50 335, 335 যোগ 60 375, তার মানে 385 দিনের বেশি। তার মানে কি বলবো? রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট। অ্যান্সার হবে, বুঝতে পারলি পুরো ব্যাপারটা কি? এটা এই অঙ্কটা করার একটা সুবিধা হয়ে গেল, জানিস তো? ওই থিওরিটা তো মুখস্থ হয়ে গেল, রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট। বুঝতে পারলি তো ব্যাপারটা? থিওরিটা পড়বি কিন্তু, রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট। এখানে কারেক্ট অ্যান্সার হবে এটা, রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট। এটা কিন্তু অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার। বইতে অ্যান্সার কি দিয়ে জানি? এটা বইতে অ্যান্সার দিয়ে রেসিডেন্ট। এটা বললে হবে না, রেসিডেন্ট বললে হবে না, আমাকে বলো, ভালো করে বলতে হবে এটা রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 8 9 নম্বর কোশ্চেনটা পড়, 9 নম্বর কোশ্চেনটা কি বলছে পড়।
দেখি এটা কি বলেছে দেখ। তার মানে এই যে আমি যে তোকে এখন কতগুলো ধর, এখানে যে টোটাল প্রথম যে 11টা অঙ্ক আছে না, তুই যে থিওরিটা পড়েছিস থিওরিটা ডিভিশন, 11টা অঙ্ক বলে থিওরিটা ডিভিশন হয়ে যাবে, 11টা অঙ্ক বলে থিওরিটা ডিভিশন হয়ে যাবে। আর যদি কারোর 11টা অঙ্ক যে কিছু বুঝতে অসুবিধা, তার মানে কি তার থিওরিটা ভালো করে নলেজ জানা নেই। থিওরি ভালো করে জানলে এটা হয়ে যাবে। থিওরিটা ভালো করে পড়ে আরো একবার 11টা অঙ্ক বাড়িতে, এটা কি, এটা একটা এক্সাম্পল। পরীক্ষায় কিন্তু তোকে এরকমই দেবে, পরীক্ষায় কিন্তু তোকে এরকমই পয়েন্ট তুলে দেবে, তোকে অঙ্ক, অঙ্ক বলতে এরকম অঙ্কই আসবে, যদি তোকে প্র্যাকটিস করবে। কোন কোশ্চেন দেবে হ্যাঁ, এইগুলো তো করতে হবে। ঠিক আছে তো, হ্যাঁ অপশন দেবো। 9 নম্বরটা কি বলেছে, বিকাশ ঘোষ ওয়াজ বর্ন ইন কানাডা ইন 1982। দেখ একই আগের মতন এখন 1982 সালে জন্মগ্রহণ করে কানাডায়, ঠিক আছে। হিজ ফাদার ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, এবং তার বাবা ভারতে জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে। 1947, ইন 1947 মিস্টার ঘোষ কেম টু ভিজিট ইন ইন্ডিয়া। তাহলে মিস্টার ঘোষ ভারতে ভিজিট করতে এসেছে কবে, 1 জানুয়ারি 2024, এবং রিটার্ন করেছে কবে, 15 এপ্রিল 2021। শুধু আগে এইটুকু কোন দেখি, এইটুকু কোন, 1 জানুয়ারি 2024 থেকে, ও এটা মনে হচ্ছে 15 এপ্রিল 2024, একটু ডেটটা একটু গন্ডগোল আছে, ঠিক আছে। এটা 15 এপ্রিল 2024, ঠিক আছে। তাহলে কাউন্ট কর দেখি এটা, এটা একটু কাউন্ট কর দেখি। 1 জানুয়ারি, এটা এটা পড়ে দেখতে হবে, এমনি মুখোমুখি হয়ে যাবে, বল না। 1 জানুয়ারি 2024, 15 এপ্রিল 2024, ঠিক আছে তো। এরাই বল, আমাদের দরকার কোন বছর বল, 23-24, 23-24 দরকার। তো 1 জানুয়ারি 2024 মানে 23-24-এর মধ্যেই পড়ছে, তাহলে জানুয়ারি মাসটা পুরো ভারতে ছিল, ঠিক আছে তো। ফেব্রুয়ারি মাসটা ভারতে ছিল, আর মার্চ মাসটা ভারতে ছিল। স্যার এপ্রিল মাস ওটা তো পরের বছর চলে যাচ্ছে, দরকার নেই তো। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে জানুয়ারি মাসে কতদিন ছিল, 31 দিন। ফেব্রুয়ারি মাসে 23-24, তাই তো, মানে 28 দিন, সরি 29 দিন, দেখ হিসাব কর। কারণ হচ্ছে এই লিপ ইয়ার, 24 তো লিপ ইয়ার, তাহলে 29 দিন হবে, ঠিক আছে তো। আর 31 দিন, কাউন্টিং কর কত হচ্ছে, 91 দিন। আসতে শোন না, 91 দিন, কতদিন থাকতে হবে এখানে, 91 দিন। তো আসলে তো হ্যাঁ বল। 15 এপ্রিলে গেছে তো তার ওটা কাউন্টিং হবে 15 এপ্রিল কেন কাউন্টিং হবে, 15 এপ্রিল 24 মানে পরের বছর, 24-25 হয়ে যাচ্ছে। ও ও তোকে ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা, ও তোকে ঘুরাইছে কোশ্চেনটা, এখানে ঘুরিয়ে দিয়েছে, ভালো করে ঘুরিয়ে দিয়েছে। কেননা আমাদের প্রিভিয়াস ইয়ার 23-24, 23-24 মানে কি, এপ্রিল মাসের 23 থেকে মার্চের 24, এপ্রিল 24 ওর পরের বছর যাচ্ছে, ঠিক আছে তো। তার মানে ভারতে 23-24 সালে 91 দিন ভারতে ছিল। হি অলসো কাম টু ভিজিট ইন ইন্ডিয়া ডিউরিং দ্য 4 প্রিভিয়াস ইয়ার, কত, 385 দিন ছিল। এবং বলেছে হিজ ইনকাম ইন ইন্ডিয়া এক্সিড ₹15 lakhs, তার 15 লাখ টাকা ক্রস করে গেছে তার ইনকাম। কিন্তু আমি বলবো এই নিয়মটা, এখানে এখানে তোকে অ্যান্সারটা করতে হবে, বল 9 নম্বর অঙ্কের অ্যান্সারটা কি হতে পারে তোর। প্রথম কন্ডিশন ছিল 100 বেশি বেশি, তো ছিল না 100 বেশি বেশি, তারপরে ঠিক আছে। আর হচ্ছে তোর, তার ফাদার জন্মগ্রহণ করেছে 1947, 1947, আর ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947, কিন্তু অ্যাকচুয়ালি এক্সাক্ট ডেট বলে নাই। এটা তো তোর ইন্ডিয়ান অরিজিন হতেই পারে, হতেই পারে। যদি এটা ইন্ডিয়ান অরিজিন হয় তাহলে কি আনসার, এটা নন রেসিডেন্ট হবে, কারণ নন রেসিডেন্টের নিয়ম কি ছিল বল, ইন্ডিয়ান অরিজিনের নিয়মটা কি ছিল, 120 দিন, 120 দিন, লেখা 91 দিন ছিল। আমি এটাকে ধরে নিচ্ছি কি বলতো, আমি এটাকে ধরে নিচ্ছি এটা ইন্ডিয়ান অরিজিন, কেন 1947 বলেছে। এবার যদি তুই বলি না স্যার এটা ইন্ডিয়ান অরিজিন নয়, তাহলে তোর রেসিডেন্ট, ঠিক আছে, তাহলে তোর রেসিডেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এক্স্যাক্টলি ওই এক্স্যাক্টলি তোকে এটাই বললাম, যেটা ইয়ে করতে হবে, যেটা আমি বললাম, এটাকে ইন্ডিয়ান অরিজিন ধরে আমি অ্যান্সারটা করছি, ঠিক আছে। আমি ধরে নিলাম অ্যাজিউম এটা ইন্ডিয়ান অরিজিন, ঠিক আছে তো? ঠিক আছে তো, তাহলে ইন্ডিয়ান অরিজিন, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, নন রেসিডেন্ট, ঠিক আছে। এটা কোন অঙ্কটা করলাম, বিকাশ ঘোষ, 9 নম্বর অ্যান্সারটা হবে কি, নন রেসিডেন্ট, ঠিক আছে। বুঝতে পারলি ব্যাপারটা, এটা 9 নম্বর কোশ্চেনটা, এটা নন রেসিডেন্ট। 10 নম্বর অঙ্কটা দেখ পারবি কিনা।
কি বলছে 10 নম্বরটা, বলছে মোহাম্মদ রাকিবুল ইসলাম আর সিটিজেন অফ ইন্ডিয়া, ও একজন ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, ওয়াজ আউটসাইড ইন্ডিয়া, ঠিক আছে, ফর দ্য পারপাস অফ বিজনেস সিন্স 1st January 2020. হি কেম টু ভিজিট ইন্ডিয়া 48 days ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ারে 48 ডে ভিজিট করেছে, ঠিক আছে। হিজ ইনকাম ইন ইন্ডিয়া 20 lakhs and outside India 10 lakhs. He is not liable to pay tax outside India. আচ্ছা, এই টপিকটা এখনো পড়ানো হয়নি, এটা পরে করাবো, এই টপিকটা এখনো হয়নি, ঠিক আছে। দশেরটা পরে করাবো, এই টপিকটা হয়নি এখনো, ঠিক আছে। 10-11টা পরে করো, দশটা তো বোঝা যাচ্ছে ঠিক আছে। 10-11টা পরে করাবো, ঠিক আছে। তো তাহলে 9 অবধি হলো, ঠিক আছে। পরের দিন আমরা এখান দিয়ে এই অঙ্কগুলো স্টার্ট করবো পরের দিন সামনে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে 9 অবধি আজকে হলো, ঠিক আছে। তো এইগুলো আগে থিওরিটা বাড়িতে পড়ে এই 9টা অঙ্ক বাড়িতে আরো একবার দেখে আসবে।